আসসালামু আলাইকুম। রাসায়নিক পরিবর্তনের এমসিকিউ শেষ ক্লাস আজকে আজকে শেষ হয়ে যাবে। কেপিকেসি পার্টে আমরা ছিলাম, পার্ট 2 এর 3 নাম্বার কন্টেন্ট শুরু করলাম। সাম্য ধ্রুবক আর বিক্রিয়া অনুপাতের সম্পর্কটা। বিক্রিয়া অনুপাত, যেটাকে আমরা কিউপি কিউসি বলি, কিউপি কিউসি ও সাম্য ধ্রুবক কেপিকেসি, এদের মধ্যে ধারণাটা জানতে হবে। একটা বিক্রিয়া নিয়ে আমরা আগে এ প্লাস বি উৎপন্ন হচ্ছে সি। শুরুতে বললাম যে বিক্রিয়াটা সাম্যাবস্থায় নেই। রাসায়নিক সাম্যাবস্থা কি জিনিস আমরা গত ক্লাসে দেখছি, যে উভমুখী বিক্রিয়ার যে অবস্থায় সম্মুখবর্তী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান, সেই বিক্রিয়াকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। তো শুরুতে আমরা ধরে নিচ্ছি যে এই বিক্রিয়াটা এখনো সাম্যাবস্থায় পৌঁছায়নি। তো যদি বিক্রিয়াটা সাম্যাবস্থায় না পৌঁছায়, এই অবস্থায় যদি আমরা উৎপাদের ঘনমাত্রা ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা করি, উৎপাদের ঘনমাত্রা ভাগ হলো বিক্রিয়কের ঘনমাত্রা করি, বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত করি, তখন সেটা বিক্রিয়া অনুপাত কিউসি বলা হয়। বিক্রিয়া অনুপাত কিউসি বলা হবে। তাহলে বিক্রিয়া অনুপাত কিউসি কি হবে? যদি একটা বিক্রিয়া সাম্যাবস্থায় না থাকে, সাম্যাবস্থা এখনো যে পারে নাই, ওই অবস্থায় যদি উৎপাদের ঘনমাত্রা আর বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত করা হয়, তবে সেটাকে আমরা বলবো হলো বিক্রিয়া অনুপাত কিউসি। আর বিক্রিয়া অনুপাত কিউপিটা কি হবে? একটা বিক্রিয়া যদি সাম্যাবস্থায় না পৌঁছায়, ওই অবস্থায় যদি আমরা উৎপাদের আংশিক চাপ আর বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত করি, উৎপাদের আংশিক চাপ ভাগ হলো বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত করি, আংশিক চাপের অনুপাত করি, তাহলে সেটাকে আমরা বলবো বিক্রিয়া অনুপাত কিউপি। তাহলে এই বিক্রিয়ার কিউসিটা কি লিখতে পারি? উৎপাদের ঘনমাত্রা ভাগ হলো বিক্রিয়কের ঘনমাত্রা। আর এই কিউপিটাকে আমরা কি লিখতে পারি? উৎপাদের আংশিক চাপ, পি অফ সি। পি অফ সি মানে উৎপাদের একটা আছে সি, উৎপাদের এর আংশিক চাপ ভাগ বিক্রিয়কের আংশিক চাপ, পি এ পি বি। তাহলে কিউপি কিউসি কি জিনিস এটা আগে আমাদের একটু ধারণা থাকলেই হয়, যে একটা বিক্রিয়া যদি সাম্যাবস্থায় না যায়, ওই অবস্থায় যদি উৎপাদের ঘনমাত্রা ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা করি, তখন সেটাকে আমরা বলি হলো বিক্রিয়া অনুপাত। উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের আংশিক চাপ বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত যখন করা হবে, তখন সেটাকে কিউপি বলবো, যদি না বিক্রিয়াটা সাম্যাবস্থায় না থাকে। এখন এখানে যদি মোল সংখ্যাগুলো থাকে 2a বা এখানে 4c, এরকম যদি কিছু থাকে, তাহলে এই যে মোল সংখ্যাগুলো সবসময় পাওয়ারে উঠে যাবে। এখানে সি এর ঘনমাত্রা, তাহলে সি এর উপরে যে মোল সংখ্যা আছে ওইটাকে পাওয়ারে তুলে দিতে হবে। পাওয়ারে কেন যেতে হয়? এ এর ঘনমাত্রা এর পাওয়ারে উঠাই দিলাম। একই কথা এই যে আংশিক চাপের ক্ষেত্রে পি অফ সি, সি এর উপরে 4 টু দি পাওয়ার 4 হবে, পি অফ এ টু দি পাওয়ার এ হবে। আর এই যে পাওয়ারে কেন উঠাই দিচ্ছি, এটার ব্যাখ্যা একটু পরে দিয়ে দিচ্ছি যে কেন এরকম পাওয়ারে উঠতে হয়। তাহলে একটা বিক্রিয়া সাম্যাবস্থায় না থাকলে অবশ্যই মনে রাখতে হবে কিন্তু বিক্রিয়াটা সাম্যাবস্থায় নেই। যদি সাম্যাবস্থায় না থাকে, ওই অবস্থায় যদি উৎপাদের ঘনমাত্রা ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা করা হয়, তখন সেটাকে বিক্রিয়া অনুপাত বলা হয়। আর যদি বিক্রিয়াটা সাম্যাবস্থায় না থাকে, ওই অবস্থায় যদি উৎপাদের আংশিক চাপ বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত করা হয়, তখন সেটাকে বিক্রিয়া অনুপাত কিউপি বলে। এখন আমি কন্ডিশনটা চেঞ্জ করব, আমি বলে দিচ্ছি যে বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে। একদম লাল কালি দিয়ে বলে দিলাম যে বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে। যদি কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকে, ওই অবস্থায় যদি আমরা
উৎপাদের ঘনমাত্রা ভাগ বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত করি, তখন সেটাকে আমরা বলবো সাম্য ধ্রুবক। তখন সেটাকে আমরা বলবো সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক কেসি। এই সি মিনস হলো কনসেন্ট্রেশন। সি লেখা হচ্ছে কেন? কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনের বাংলা কথা হলো ঘনমাত্রা। এই কনসেন্ট্রেশন কেসি, এটা হলো ধ্রুবক আর সিটা কনসেন্ট্রেশন। আর কনসেন্ট্রেশনের বাংলা কথা হলো ধনুক, ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রার সাপেক্ষে আমরা লিখছি। তাহলে একটা বিক্রিয়া যদি সাম্য অবস্থায় পৌঁছায় যায়, ওই অবস্থায় যদি উৎপাদের ঘনমাত্রা আর বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত করি, তখন সেটাকে আমরা বলি সাম্য ধ্রুবক কেসি। একই কথা, একটা বিক্রিয়া যদি সাম্য অবস্থায় পৌঁছায় যায়, তখন ওই অবস্থায় যদি আমরা তার উৎপাদের আংশিক চাপ ভাগ বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত করি, তখন সেটাকে আমরা বলি সাম্য ধ্রুবক কেপি। এই পিটা কি জিনিস? পিটা হলো পার্শিয়াল প্রেসার। পার্শিয়াল প্রেসারের বাংলা হলো আংশিক চাপ, কেপি। তাহলে দুইটার নামই কিন্তু সাম্য ধ্রুবক। একটা হলো ঘনমাত্রার সাপেক্ষে আর একটা হলো আংশিক চাপের সাপেক্ষে। ঘনমাত্রার সাপেক্ষে আর একটা হলো আংশিক চাপের সাপেক্ষে। তাহলে বিক্রিয় অনুপাত কিউসি আর সাম্য ধ্রুবক কেপিকেসি, বিক্রিয় অনুপাত কিউপি কিউসি। আশা করি ধারণাটা পাইছো। দুইটা জিনিস আসলে সেম জিনিস। যদি সাম্য অবস্থায় থাকে তখন কেপিকেসি লিখতে হয়, যদি সাম্য অবস্থায় না থাকে তখন কিউপি কিউসি লিখতে হয়। এখন আমরা চলে যাচ্ছি যে একটা বিক্রিয়া কোন দিকে যাবে। ধরে নাও যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে এরকম লেখা আছে যে তার কেসিটা, তার কিউসিটা কেসি থেকে বড়। তাহলে এই বিক্রিয়া বিক্রিয়া কোন দিকে যাবে, এটু হলো আমাদের এমসিকিউ। বিক্রিয়া কোন দিকে ঘটবে, মানে সামনের দিকে যাবে নাকি পশ্চাৎ দিকে ঘটবে, সামনে যাবে নাকি পশ্চাৎ দিকে যাবে, এটাই হলো আমাদের একটা এমসিকিউ। যে কিউসি যদি বড় হয়, একই কথা, যদি কিউপিও যদি বড় হয় একই জিনিস। কিউপি কেপি থেকে যদি বড় হয়ে যায়, তখন বিক্রিয়া কোন দিকে ঘটবে। দুইটার থেকে একটা লিখলে হয়, দুইটা আলাদা করে লেখার দরকার পড়ে না। তো ধরে নিচ্ছি আমরা এ থেকে বি একটা বিক্রিয়া যাচ্ছে, এ থেকে বি এর দিকে। And এই বিক্রিয়াটার একটা কেসি এর মান আমি বলে দিলাম, যে বিক্রিয়াটার কেসির একটা নির্দিষ্ট মান আছে। কেসির মানটা কত? আমি বললাম যে কেসির মানটা হলো 5। এটা সংখ্যা ধরে নিলাম, আগে থেকে কেসির মানটা দেওয়া আছে 5। আর এখানে এর পরিমাণটা আছে ধরে নাও, আচ্ছা এর কিউসিটা আগে লিখে ফেলি। ধরে নিচ্ছি বিক্রিয়াটা এখনো সাম্য অবস্থায় পৌঁছায় নাই, যেহেতু কিউসি বড় দেখাচ্ছে, তাহলে কিউসি উৎপাদের ঘনমাত্রা বি আর বিক্রিয়কের ঘনমাত্রা হলো এ। এখন এই কিউসিটা কেসি থেকে বড় আছে। তাহলে কিউসিটা কেসি থেকে যদি বড় হয়, তাহলে কখন বড় হবে? যখন বি এর পরিমাণ বেশি, ওপরে বেশি, ওপরে বড় আর নিচে হলো ছোট। মান দিয়ে আমি দেখাবো একটু পরে। তাহলে ওপরে বড় নিচে ছোট, উপরে বড় নিচে ছোট। তা ধরে নাও এখানে বি এর পরিমাণটা আছে ধরো 20, আর ই এর পরিমাণটা আছে ধরো 2। এখানে বি এর পরিমাণটা আছে কত? 20, আর এ এর পরিমাণটা আছে 2। তাহলে আমরা এর কিউসিটা যদি বের করে দেখি, কিউসিটা কোথায়? এটা আছে 20, বি এর পরিমাণটা 20, এর পরিমাণটা কত আছে 2, তাহলে মান কত দেখাচ্ছে? 10। এখন এই বিক্রিয়াটার ডেস্টিনেশনটা কোথায়? এই বিক্রিয়ার ডেস্টিনেশনটা হলো কেসির দিকে যাওয়া, মানে সাম্য ধ্রুবকের দিকে যাওয়া। না, এই বিক্রিয়া চেষ্টা করবে যে সবসময় এর মানটা কত বজায় রাখতে। এর মানটা সে বজায় রাখতে চাবে হলো 5। ঠিক আছে? অর্থাৎ এই বিক্রিয়াটা সাম্যাবস্থার দিকে যেতে থাকবে। তাহলে সাম্যাবস্থার দিকে যদি তাকে যেতে হয়, তাহলে বিক্রিয়াটা এইদিকে ঘটতে হবে নাকি পেছনের দিকে ঘটতে হবে, এটা হলো আমাদের প্রশ্ন। দেখো এই মানটা 10 থেকে 5 হতে হবে। তাহলে কি করা যেতে পারে? উপরে কমতে হবে, নিচে বাড়তে হবে। উপরে যদি কমে নিচে যদি বাড়ে, তাহলে উপরে যদি কমতে থাকে আর নিচে যদি বড় হতে থাকে, যে উপরে কম নিচে যদি বড় হতে থাকে, তাহলে না সে 5-এর দিকে যেতে পারে। এই 10 থেকে 5-এর দিকে আসতে গেলে, মানটা 5-এ নিয়ে আসতে গেলে অবশ্যই উপরে কমে যেতে হবে আর নিচে বড় হতে হবে, তাহলে না 5-এর দিকে যেতে পারে। তাহলে উপরে কমা মানে বি এর পরিমাণ কমা, এর পরিমাণ বেড়ে যাওয়া। তার মানে আমরা সহজেই বুঝতে পারি যে কিউসি যদি কেসি থেকে বড় হয়, ওই বিক্রিয়া পশ্চাৎ দিকে ঘটবে। তাহলে এখানে অ্যান্সারটা আমরা সহজে দিতে পারি
যে কিউসি গ্রেটার দেন কেসি হলে অ্যান্সার কি, বিক্রিয়া পশ্চাৎ দিকে ঘটে, মানে সাম্যাবস্থায় পৌঁছার জন্য বিক্রিয়া পশ্চাৎ দিকে ঘটবে। তাহলে এই হলো আমাদের একটা প্রমাণ, যদিও সংখ্যা না দিয়েও বলা যায়, সংখ্যা দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর একই কথা যদি আমি এখন বলি যে কিউসি থেকে যদি কেসি ছোট হয়ে যায়, কিউসি থেকে কেসি যদি বড় হয়, মানে কিউসি আগে বড় ছিল এখন কেসি বড়, কেসি বড়, কিউসি থেকে কেসির দিকে যাবে, তাহলে কিউসি কখন বড় হবে? দেখো তো, এই কিউসি থেকে কেসি কখন বড় হবে, মানগুলো আমরা কাউন্টে নিচ্ছি না, মান ছাড়া এবার দেখো মান ছাড়া বুঝতে পারো কিনা। এখন আমরা দ্বিতীয় কন্ডিশনে আসলাম, দ্বিতীয় কন্ডিশনে এসে যে কিউসি থেকে যদি কেসি বড় হয়, তাহলে কিউসি ছোট, কিউসি ছোট মানে কি, এই ওপরেরটা ছোট, কিউসি ছোট কখন হবে, ওপরে ছোট, আর নিচে কি হবে, বড়। ওপরে ছোট যদি নিচে বড় হয় তখন আলটিমেটলি কিউসির মানটা ছোট হয়, আর এর থেকে কেসি বড় হতে হবে। তাহলে এই পাশে দেখো, এই ওপরে ছোট মানে উৎপাদে কম, উপরে ছোট মানে উৎপাদে কি পরিমাণ আছে, কম আছে। আর বিক্রিয়কে এই যে এটা কি আছে, বড় আছে, বিক্রিয়কে বেশি আছে। তাহলে উৎপাদ কম, বিক্রিয়ক বেশি, সেক্ষেত্রে অবশ্যই বিক্রিয়া সাম্যাবস্থায় যাইতে গেলে কোন দিকে যেতে হবে, সামনের দিকে যেতে হবে। তাহলে কিউসি গ্রেটার দেন কেসি হলে বিক্রিয়া কোন দিকে ঘটবে, হলে বিক্রিয়া সম্মুখ দিকে ঘটবে। সম্মুখ দিকে ঘটবে। তো এই হলো আমাদের বিক্রিয়া অনুপাত কিউসি আর সাম্যধ্রুব কেপিকেসি এর ধারণা। এখান থেকে শুধুমাত্র এই তথ্য দুটাই ইম্পর্টেন্ট, যে কিউসি গ্রেটার দেন কেসি হলে বিক্রিয়া কোন দিকে ঘটে, পেছনের দিকে ঘটে। আর কিউসি লেস দেন কেসি হলে বিক্রিয়া কোন দিকে ঘটে, বিক্রিয়া সামনের দিকে ঘটে। এটাই কিন্তু জানার প্রয়োজন, আর কিছু দরকার নেই। তাহলে এখানে থেকে দুইটা তথ্য, এক নাম্বার তথ্য হলো আমাদের কি, কিউসি গ্রেটার দেন কেসি হলে, লিখে রাখো এই যে এইদিকে চিহ্ন দিয়ে রাখো, কিউসি গ্রেটার দেন কেসি হলে বিক্রিয়া এইদিকে ঘটে, পশ্চাৎ দিকে ঘটে। আর কিউসি লেস দেন কেসি মানে কেসি বড় হলে বিক্রিয়া সম্মুখ দিকে ঘটে। এই দুইটা তথ্যই হলো ইম্পর্টেন্ট। আর কিউপিকেসি কি জিনিস, কেপিকেসি কি জিনিস, অল্প একটু ধারণা থাকলে যথেষ্ট। আর এই দুইটা তথ্য জানা থাকলে এখান থেকে যদি কোনো বহুপদী এমসিকিউ তৈরি করে দেয়, আশা করা যায় পারবা। তো বিক্রিয়া অনুপাত কিউসি কিউসি কেপিকেসি আমরা বুঝলাম, এখন আমরা চলে যাচ্ছি ভরক্রিয়ার সূত্রটা একটু দেখাতে হবে, ভরক্রিয়ার সূত্র। যদিও এটা ক দাগের প্রশ্ন, তবে ভরক্রিয়ার সূত্রের কথার মধ্যে থেকে একটা কথা আমাদের আছে, যে কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলো সক্রিয় ভরের সমানুপাতিক। কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত, ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলোর, বিক্রিয়কগুলোর সক্রিয় ভর, সক্রিয় ভর। এই সক্রিয় ভর বলতে কি বোঝায়, এটা পরীক্ষাতে আসে। এটা ঘনমাত্রা ও আংশিক চাপকে বোঝায়। মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা ও আংশিক চাপ সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে এখান থেকে এমসিকিউ কি আসতে পারে, সক্রিয় ভর কি, একটা এমসিকিউ আমি তৈরি করে দিই। 1 নম্বরে মোলার ঘনমাত্রা, 2 নম্বরে আংশিক চাপ, আর সি নম্বরে মানে 3 নম্বরে দেওয়া আছে
এরকম বহুপদী এখান থেকে তৈরি করে দিবে। তাহলে সক্রিয় ভর হলো দুইটা জিনিস, একটা হলো মোলার ঘনমাত্রা আর হলো আংশিক চাপ। এই দুইটা তথ্য সত্য, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 1 ও 2। তাহলে এ নাম্বারটা অ্যান্সার। তাহলে কোনো বিক্রিয়ার সক্রিয় ভর বলতে আমরা কি বুঝবো, যে তার মোলার ঘনমাত্রা আর আংশিক চাপকে বুঝবো। আর যে কোনো একটা বিক্রিয়ার জন্য সক্রিয় ভর লিখতে গেলে সক্রিয় ভরের ইয়ে অনুসারে যদি লিখি, ধরো এরকম একটা বিক্রিয়া আছে যে এ প্লাস বি তৈরি হচ্ছে হলো সি। এই বিক্রিয়া যদি আমরা সক্রিয় ভর অনুসারে লিখি, তাহলে এখানে সম্মুখবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে যদি লেখা হয় আর ফরওয়ার্ড সমানুপাতিক কি হবে। দেখো, আর ফরওয়ার্ড মানে সম্মুখবর্তী বিক্রিয়া। আমরা যদি এই সম্মুখবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয় ভরের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে সম্মুখবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হর হবে কি বিক্রিয়ক গুলো। তাহলে এখানে বিক্রিয়ক আছে এ, এর মোলার ঘনমাত্রা সমানুপাতিক বি এর মোলার ঘনমাত্রা সমানুপাতিক, যদি মোলার ঘনমাত্রা দিয়ে লিখি। আর যদি পশ্চাৎমুখী এই আংশিক চাপের সাপেক্ষে আমরা লিখি, আংশিক চাপের ক্ষেত্রে আমরা যদি এরটা কিন্তু ফরওয়ার্ড, আর ফরওয়ার্ড মানে হলো সম্মুখবর্তী বিক্রিয়ার হার। তাহলে সম্মুখবর্তী বিক্রিয়ার হারটা এখানে কি দেখাবে, আংশিক চাপের সাপেক্ষে লিখলে পি অফ এ এর সমানুপাতিক পি অফ বি এর সমানুপাতিক। এটাই হলো আসলে সক্রিয় ভরের কথাটা। কিন্তু এটা আমাদের প্রয়োজন নাই, আমাদের শুধুমাত্র পরীক্ষাতে এমসিকিউ আসলে এইটুকু আসবে যে সক্রিয় ভর কি জিনিস। সক্রিয় ভর হলো মোলার ঘনমাত্রা আর আংশিক চাপ। তাহলে ভরক্রিয়ার সূত্র শেষ। এখন আমরা চলে যাব যে একটা বিক্রিয়ার কেপিকেসি লেখা। কোন বিক্রিয়ার কেপি ও কেসি লেখা অবশ্যই শুধুমাত্র গ্যাসের জন্য লিখতে হবে। পাশে লিখে রাখো, শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ক উৎপাদের জন্য লিখতে হবে। গ্যাসীয় বিক্রিয়ক ও উৎপাদের জন্য লিখবে, উৎপাদের জন্য লিখবে। সলিড লিকুইড বাদ, সলিড কঠিন ও তরল, কঠিন ও তরল বাদ দিতে হবে। কঠিন ও তরল বাদ দিতে হবে কেন, কারণ কঠিন তরলের সক্রিয় ভর 1, কঠিনের মোলার ঘনমাত্রা 1, আংশিক চাপও 1 ধরা হয়। এ কারণে ওটা আসলে লেখার প্রয়োজন পড়ে না। কঠিন তরল বাদ দিতে হবে কেন, কারণ এদের সক্রিয় ভর 1, এদের সক্রিয় ভরটার মানটা হলো 1, অর্থাৎ এদের মোলার ঘনমাত্রা 1, এদের আংশিক চাপও 1 ধরা হয়। যার 1 গুণ দিলেও যা, না দিলেও তাই একই। তাহলে আমরা একটা বিক্রিয়া দিয়ে এটা বোঝানোর চেষ্টা করি। দেখো, N2 প্লাস 3H2 2NH3। এখন সবসময় আমরা ধরে নিব যে এই বিক্রিয়াটা অবশ্যই সাম্যাবস্থায় আছে। যেহেতু কেপিকেসি আসি, কেপিকেসি আসা মাত্রই সব বিক্রিয়া অটোমেটিক্যালি ধরে নেওয়া হবে এটা সাম্যাবস্থায় আছে। তাহলে সাম্যাবস্থায় যদি থাকে, এখানে দেখো আমি কোনটা গ্যাস কোনটা লিকুইড কোনটা সলিড লিখি নাই, তবে পরীক্ষার সময় অবশ্যই এটা গ্যাস নাকি লিকুইড তোমাকে লিখে দেওয়া থাকবে। যেমন N2 একটা গ্যাস এভাবে লেখা থাকবে, 3H2 একটা গ্যাস এভাবে লেখা থাকবে, 2NH3 এটা একটা গ্যাস এটাও এভাবে লেখা থাকবে। এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সবগুলো গ্যাসই আছে। আমরা এখানে লিখছি শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ক আর উৎপাদের জন্য লিখি। তো এই বিক্রিয়ার যদি আমরা কেসি লিখি, কেসি হলো ঘনমাত্রার সাপেক্ষে। তা আগেই বলছি উৎপাদের ঘনমাত্রা, এখানে উৎপাদের ঘনমাত্রা আছে কি NH3। NH3-র এই মোল সংখ্যা আছে, মোল সংখ্যাটা আগেই বলছি পাওয়ারে উঠবে। কেন পাওয়ারে উঠবে তার একটা প্রমাণ দিই আমি। ধরো এখানে NH3 কয়টা আছে, আচ্ছা, একটু পরে প্রমাণ দিই। আর উৎপাদের ঘনমাত্রা ভাগ হলো বিক্রিয়কের ঘনমাত্রা N2, আর H2 আবার কয়টা আছে, 3টা আছে, তাহলে এই পাওয়ারে উঠে যাবে। এখন অনেকে বোঝে না যে মোল সংখ্যাটা কেন পাওয়ারে তুলতে হয়। দেখো এখানে NH3 দুইটা আছে না, NH3 দুইটা না লিখে তুমি তো চাইলে এভাবে লিখতে পারো NH3 গ্যাস আর একটা NH3 গ্যাস, দেখা যায় না, দুইটা যোগ করলে তো একই হয়ে যায়, দুইটা NH3। তাহলে এখন যদি আমি এই বিক্রিয়ার কেসে লিখি, তাহলে এটার জন্য NH3 লিখলাম আর একটার জন্য NH3 লিখলাম, এই যে এটার জন্য এটার জন্য। তাহলে দুইটা NH3 আলাদা করে লেখার থেকে একবারে উপরে পাওয়ার দিলেই তো হয়ে যায়। এই কারণেই আসলে কি হয়, যে মোল সংখ্যাগুলো থাকা মানে কি এই জিনিস একই রকম জিনিস 3টা। তাহলে 3টা পরপর হাইড্রোজেন না লিখে একবারে হাইড্রোজেনের পাওয়ার কিউ লিখে দিলেই তো 3টা বোঝাচ্ছে।
এই কারণে এটা পাওয়ার উঠে যায়। তাহলে NH3 গ্যাস, এটা আমরা একবারে যদি লিখি সেক্ষেত্রে এই মোল সংখ্যাটা কোথায় তুলে দেবো, পাওয়ারে তুলে দেবো। তাহলে কঠিন ও তরল যদি থাকে সেটা বাদ, এটা পরে আসতেছি। তাহলে এই বিক্রিয়ার জন্য যদি বলে সাম্য ধ্রুবক কি হবে, তাহলে এটা কেসি। আর এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক যদি কেপি লিখি, উৎপাদের আংশিক চাপ, তাহলে পি অফ NH3 ভাগ হলো বিক্রিয়কের আংশিক চাপ PN2 PH2। তাহলে এটা গেল হলো একটা বিক্রিয়ার কেপি কেসি লেখা। এখন আসা যাক যে কঠিন তরল গ্যাস এভাবে যদি একসাথে করে দেওয়া থাকে, যেমন আমরা একটা বিক্রিয়া লিখলাম HgO, এটা হলো একটা সলিড পদার্থ, মার্কুরিক অক্সাইড সলিড পদার্থ। এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে মার্কারি, মার্কারি আমরা জানি লিকুইড পদার্থ একটা, আর অক্সিজেন তৈরি হয়। হুম। এখন আসি যে এই বিক্রিয়ার কেসি আমরা কি লিখবো। এই বিক্রিয়ার কেসি এটা হলো একমাত্র গ্যাস। তাহলে আগেই বলছি যে সলিড আর লিকুইডকে আমরা কি ধরবো, বাদ দিয়ে দিব, শুধুমাত্র কার জন্য লিখবো, শুধুমাত্র গ্যাসের জন্য লিখবো। তাহলে এখানে উৎপাদে কে আছে, অক্সিজেন আছে, তাহলে উৎপাদে অক্সিজেন আছে। আর এই যে লিকুইড, এই লিকুইডের সক্রিয় ভর আমরা অটোমেটিক্যালি কি ধরবো, ওয়ান ধরবো। তো এর সাথে ওয়ান গুণ দাও এটার জন্য। আর এটার জন্য যদি আমরা ওয়ান গুণ ধরি, শুধুমাত্র ওয়ান লিখবো। সক্রিয় ভর কি, শুধুমাত্র ওয়ান, সলিড আর লিকুইডের সক্রিয় ভর ওয়ান। তাহলে আলটিমেটলি এর কেসি কি দাঁড়াচ্ছে, শুধুমাত্র O2 দাঁড়াচ্ছে। ঠিক আছে। তাই একবারে বাদ দিব, লিখে দেওয়া মানে কি, এগুলাকে আমরা ধর্তব্যের মধ্যেই নিয়ে আসবো না, আমরা ধর্তব্যের মধ্যে নিয়ে আসবো না। তাই বলে তুমি জন্য ধর্তব্যের মধ্যে নিয়ে আসা না বলে এখানে যেন জিরো ধরেন। তাহলে জিরো ধরলে কিন্তু তোমার ইনফিনিটি এসে চলে যেতে পারে, বা জিরো আসতে পারে, এই কাজ কিন্তু করা যাবে না। সলিড আর লিকুইডের সক্রিয় ভরটাকে ওয়ান ধরতে হবে। তো যদি ওয়ান ধরি, যাই থাকুক না কেন ওয়ান, তাহলে আমাদের শুধুমাত্র গ্যাসটা জন্য লিখলে হয়ে যাবে। তাহলে কঠিন আর তরলের ক্ষেত্রে কেপিকেসি লেখা যাবে না। ওকে, তাহলে আরেকটা বিক্রিয়ার জন্য এই বিক্রিয়ার যদি কেপি লিখি, তাহলে কেপি শুধুমাত্র গ্যাস উৎপাদের জন্য, অক্সিজেনের জন্য লিখবো পি অফ হলো O2। তাহলে এই বিক্রিয়ার কেপি হবে PO2। আরো একটা বিক্রিয়া লিখি, 3Fe, এটা হলো সলিড পদার্থ, 4H2O, এটা হলো গ্যাসীয় পদার্থ। বিক্রিয়া করলে তৈরি করতেছে হলো Fe3O4, এটা সলিড পদার্থ, আর 4H2O, এটা হলো গ্যাস। এই বিক্রিয়ার জন্য যদি কেপি লিখি আমি, তাহলে কেপি বা কেসি যদি লেখা হয়, কেসি হবে কি, উৎপাদের ঘনমাত্রা। তাহলে উৎপাদ হলো এটা সলিড, এটাকে আমরা ধরবো না, এটা সলিড, এটাকে আমরা ধরবো না, ধরবো কি, এটা গ্যাস লেখা আছে জি। তাহলে ওইটার জন্য লেখা যাবে হাইড্রোজেন গ্যাস, এর উপরে পাওয়ারে কত যাবে, 4। এখন তোমার কোশ্চেন হতে পারে পানি তো লিকুইড, কিন্তু এখানে লিকুইড না দিয়ে গ্যাস আকারে দেওয়া আছে। যদি গ্যাস আকারে দেয়া থাকে তাহলে অবশ্যই ধরতে হবে। গ্যাস আকারে দেওয়া মানে কি, এটা হলো ভ্যাপোরাইজেশনের পদ্ধতিতে আছে, মানে বাষ্প আকারে আছে। যদি বাষ্প আকারে থাকে ওটাকে অবশ্যই ধরতে হবে। তাহলে H2O হলো 4। এখন যদি তোমার কোশ্চেন হয় যেখানে গ্যাস না দিয়ে তারা যদি এই জায়গায় লিকুইড করে দিত, এটা যদি লিকুইড করে দিত, তাহলে আমি কি করতাম, লিকুইড করে দিলে আমি এটাকে আর লিখতাম না, শুধুমাত্র এই হাইড্রোজেনটাকে লিখতাম। ঠিক আছে। আর যদি এখানে গ্যাস করে দেয়, গ্যাসের জন্য আমরা লিখে ফেলতাম। তাহলে এখানে ধরে নাও যে এরা কি দিয়ে দিছে, গ্যাস দিয়ে দিছে, তাহলে সেক্ষেত্রে আমরা H2O কি লিখবো, 4 লিখবো। আর এই বিক্রিয়া যদি কেপি লিখি, PH2 PH2O লিখ। আশা করি কেপিকেসি লিখতে পারবা কোন একটা বিক্রিয়ার জন্য। CaO, ক্যালসিয়াম অক্সাইড, অবশ্যই সলিড পদার্থ, কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় পদার্থ। উৎপন্ন করে যেটা তৈরি করতেছে সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট, এটা আবার সলিড পদার্থ। এই বিক্রিয়ার যদি আমরা কেসি লিখি বা কেপি লিখি, কেসি কি হবে, উৎপাদের ঘনমাত্রা। তা উৎপাদ একটা সলিড আছে, উৎপাদ সলিড থাকলে সলিডের সক্রিয় ভরটাকে আমরা ওয়ান ধরবো, ভাগ হলো বিক্রিয়ক, বিক্রিয়কে এটা সলিড, এটার মান ওয়ান, এটা শুধু মাত্র হবে CO2 এর ঘনমাত্রা। তাহলে এই বিক্রিয়ার কেসি হলো এটা। আর এই বিক্রিয়ার যদি কেপি লিখি, উৎপাদে সলিড আছে, এর সক্রিয় ভর হলো ওয়ান, ভাগ বিক্রিয়কের সক্রিয় ভরে এটা ওয়ান, আর এইটার জন্য মান আছে PCO2। তাহলে আশা করা যায় কোনো একটা বিক্রিয়ার কেপিকেসি অবশ্যই লিখতে পারবা, এটা তোমাদের সমস্যা হবে না। এখন চলে যাচ্ছি, কেপিকেসি লেখাটা পারলাম। পরের টাইপ, কোন বিক্রিয়া কেপিকেসি এর সম্পর্ক।
এটা 4 নাম্বার নাকি 5 নাম্বার লিখছিলাম, কন্টেন্ট অনুযায়ী লেখো। কোন বিক্রিয়ায় কেপি কেসি এর সম্পর্কটা দেখো। কেপি কেসি সম্পর্ক নির্ণয় করতে গেলে আমাদের যেটা ফর্মুলা আছে সেটা হলো কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার টেল এন। কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার টেল এন। এখানে টেল এনটা কি জিনিস? টেল এনটা হলো উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এটা হলো আমাদের ডেল এন। তাহলে একটা বিক্রিয়া আমরা লিখি N2 প্লাস 3H2 উৎপন্ন হচ্ছে 2NH3। এই বিক্রিয়ার ডেল এন যদি বের করে ফেলি, উৎপাদের মোল সংখ্যা কত? 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 3, আর এখানে একটা 1 আছে কিন্তু, তাহলে 1 প্লাস 3 কত আসে? আলটিমেটলি -2। তাহলে এই বিক্রিয়ার যদি বলা হয় যে কেপি কেসি এর সম্পর্ক কি, তাহলে এই বিক্রিয়ার কেপি কেসি এর সম্পর্ক কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন এর জায়গায় কত বসাবো? -2 বসাই দিব। তাহলে এই বিক্রিয়ার কেপি কেসি এর সম্পর্ক হলো এটা। আচ্ছা, আর একটা বিক্রিয়া লিখি PCl5। আচ্ছা, এগুলো কিন্তু গ্যাস, বলো এখানেও কিন্তু গ্যাস, এগুলো কিন্তু অবশ্যই গ্যাস। PCl5 গ্যাস, PCl3 গ্যাস, আর Cl2ও গ্যাস। এই বিক্রিয়ার ডেলেন যদি হিসাব করা হয়, ডেলেন উৎপাদের মোল সংখ্যা 1 আর 1 2, বিক্রিয়কের মোল সংখ্যা 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 হচ্ছে। তাহলে এই বিক্রিয়ার কেপি কেসি এর সম্পর্ক কেপি ইকুয়াল টু কেসি টি টু দি পাওয়ার 1। কোনো কিছু পাওয়ার 1 মানে কিছুই না, এখানে কিছু না দিলেও চলে। তাহলে একটা বিক্রিয়ার কেপি কেসি এর সম্পর্ক দেখলাম। এখন যদি আগের মতো ওই রকম চলে আসে, দেখো আর একটা বিক্রিয়া দেই। H2, এটা গ্যাস, হাইড্রোজেন, I2, এটাও আমি বলে নিলাম যে এটা যদি আয়োডিন হলো কঠিন, কিন্তু এই বিক্রিয়াতে আয়োডিনটাকে আমরা গ্যাস হিসেবে ধরলাম। 2HI, এখানে আয়োডিন কিন্তু ওরা দিয়ে দিছে গ্যাস, কারণ কি আয়োডিনটা এমন উত্তেজিত অবস্থায়, গ্যাসীয় অবস্থায় নিয়ে তারপরে বিক্রিয়াটা ঘটানো হচ্ছে, এই জন্য এখানে গ্যাস ধরা হচ্ছে। আয়োডিন এটা হলো গ্যাস, হাইড্রোজেন আয়োডাইডও কি অবস্থা আছে? গ্যাসীয় অবস্থা আছে। যদি ওরা গ্যাস দিয়ে দেয় আমরা সবটাকে গ্যাস ধরবো। অর্থাৎ এই বিক্রিয়ার যদি আমরা ডেল এন লিখি, উৎপাদের মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 0, তাহলে সব মিলে ডেল এন এর মান আসলো 0। তাহলে এই বিক্রিয়ার কেপি কেসি এর এটা সম্পর্কটা কি হবে? কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার 0। কোনো কিছু পাওয়ার 0 মানে ছোটবেলা থেকে পড়ে আসছো যে এ টু দি পাওয়ার 0 মানে 1। কোনো কিছু পাওয়ার 0 মানে 1। এটা যদি পৃথিবী হয়, পৃথিবী টু দি পাওয়ার 0 মানে এটা এর থেকে শিখে আসছো যে পৃথিবীর পাওয়ার যদিও 0 হয়, বা বাংলাদেশের পাওয়ারও যদি 0 হয়, তা সেটার মানটা কি হবে? কোনো কিছু পাওয়ার 0 মানে সেটা 1। তাহলে এই 8টি টু দি পাওয়ার 0 এর উপরে লেখা আছে দেখো 0। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি কেসি কি লিখতে পারবো? কেপি সমান কেসি লিখতে পারবো। তাহলে যে বিক্রিয়ার ডেল এন এর ভ্যালু 0, ওই বিক্রিয়ার কেপি কেসি সমান হয়ে যায়। ওকে, তাহলে কোন বিক্রিয়ায় কেপি কেসি এর সম্পর্ক আশা করি সবাই পারবা। এখন বলি যে সলিড লিকুইড যদি উল্লেখ থাকে আগের মতো, সলিড লিকুইড যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে কি ধরবা? তাহলে এখানে আগের একটা বিক্রিয়া আমরা নিয়ে আসি, এই যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস বিক্রিয়া করে তৈরি করলো ক্যালসিয়াম কার্বনেট। এটা হলো সলিড। এখন এই বিক্রিয়ার জন্য ডেলেন হিসাব করব কিভাবে? একই কথা, যে কেপিকেসি সম্পর্ক, এক্ষেত্রেও ডেলেন কাউন্ট করার জন্য আমরা অবশ্যই গ্যাসটাকে নিব, সলিড আর লিকুইড গুলোকে বাদ দিব। তাহলে এই সলিড এটাকে বাদ, এটাকে বাদ,
তাহলে উৎপাদে কি আছে? উৎপাদে কিছুই নাই, মানে জিরো, উৎপাদে কোনো মোল সংখ্যাই নাই। কারণ কি, এখানে যে সলিড এটা তো ধরতে পারবো না। আবার সলিডটাকে তুমি জানো এক ধরলে কিন্তু মান ধরা হয়ে যাচ্ছে, যে মোল সংখ্যা এক ধরা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে মোল সংখ্যা যেহেতু কিছুই নাই, মানে উৎপাদে কিছুই নাই, মোল সংখ্যা জিরো, উৎপাদের মোল সংখ্যা জিরো, আর বিক্রিয়কে শুধু একটা মোল আছে, তাহলে এটা হবে -1। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি এর সম্পর্ক দেখাবে কি? কেপি ইকুয়াল টু কেসি আর T⁻⁻1। এই হলো আমাদের কথা, যে কেপি কেসি নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই টেলেনটা নির্ণয় করতে গেলেও ওই টেলেন কেপিকেসির মতো সম্পর্কতেও একই, যে টেলেন যখন কাউন্ট করব তখন শুধুমাত্র গ্যাসটাকে কাউন্ট করব। ওকে, কোন বিক্রিয়া কেপিকেসির সম্পর্ক বুঝলাম। এবার আসা যাক যে কোন বিক্রিয়ায় কেপি বড় নাকি কেসি বড়। এই ডেলেনের সম্পর্ক থেকে আমরা আসলে এটা বলতে পারি, একটা বিক্রিয়ায় যদি ডেলেনটা পজিটিভ আসে, ডেলেন পজিটিভ হলে ওই বিক্রিয়াটার কেপি বড় হয় কেসি থেকে। এক নাম্বার কথা। দুই নাম্বার হলো, যদি ডেলেনটা নেগেটিভ হয় তাহলে ওই বিক্রিয়ার কেপি থেকে কেসি বড় হয়। আর যদি ডেলেনটা জিরো হয়, তাহলে একটু আগে প্রমাণ দেখলাম যে কেপি কেসি সমান হয়। তাহলে একটা প্রমাণ আমরা দেখি। প্রথম কথা, এই বিক্রিয়াটার ক্ষেত্রে যে একটু আগে লিখছিলাম, PCl5 এটা গ্যাস, Cl2 এটা গ্যাস, PCl5 এটা গ্যাস। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেনটা নির্ণয় করছিলাম কি? এখানে লিখি, উৎপাদের মোল সংখ্যা, উৎপাদ হলো 1, বিক্রিয়ক হলো উল্টা হয়ে গেছে, সরি, এই বিক্রিয়ার দ্বারা ঠিক করে হয় নাই তো, এটা গ্যাস, উল্টা লিখে ফেলছিলাম, এবার ঠিক আছে। উৎপাদের মোল সংখ্যা, এখানে ডেলেন কাউন্ট করো, ডেলেন এই জায়গায় লিখি, ডেলেন উৎপাদের মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 1, তাহলে ডেলেনের ভ্যালু হলো 1। তাহলে এই বিক্রিয়ার ডেলেন যেহেতু পজিটিভ আসছে, তাহলে এই বিক্রিয়াটা কেপি হলো কেসি থেকে বড়, তাহলে এই বিক্রিয়ার কেপি তার কেসি এর থেকে বড় হবে। আচ্ছা, যে বিক্রিয়ার ডেলেন নেগেটিভ, এমন একটা বিক্রিয়া একটু আগে লিখছিলাম, দেখো, এই তুই N2 + 3H2 উৎপন্ন করে 2NH3। এই বিক্রিয়ার ডেলেন না কাউন্ট করে লিখছিলাম যে 2 - 1 + 3 কত আসে? -2। তাহলে এক্ষেত্রে যেহেতু ডেলেন মাইনাস আসছে, এই বিক্রিয়ার কেসিটা বড় হবে, এই বিক্রিয়ার কেপি থেকে কেসি বড়। আর কোন বিক্রিয়াটার কেপি কেসি সমান হবে? যে বিক্রিয়াটা ডেলেন জিরো। তো এরকম একটা বিক্রিয়া লিখি, এই যে হাইড্রোজেন প্লাস আয়োডিন, এটাও গ্যাস, এটাও গ্যাসীয় আকারে নেওয়া হয়েছে, 2Hi, এটাও গ্যাস। এই বিক্রিয়ার ডেলেন কাউন্ট করে দেখো জিরো, তাহলে এই বিক্রিয়ার কেপিকেসি সমান। আরো একটা বিক্রিয়া লিখি, N2 + O2 উৎপন্ন করে হলো 2NO। এই বিক্রিয়ার ডেলেনও দেখো জিরো আছে, উৎপাদের মোল সংখ্যা ভাগ বিক্রিয়কের মোল সংখ্যা। আচ্ছা, এইটা আগে লিখছিলাম, Fe solid 3 4H2O গ্যাস, 3Fe3O4 এটা হলো সলিড, আর 4H2 এটা হলো গ্যাস। এই বিক্রিয়ার ডেলেন কাউন্ট করে দেখো, এটা সলিড, এটাকে বাদ দিব, এটা সলিড, এটাকে বাদ দিব, শুধুমাত্র ধরবো হলো এই দুইটাকে। এই দুইটাকে যদি বাদ দাও, এই যে 4 আর এটা হলো 4, তাহলে কত আসে? জিরো। তাহলে এই বিক্রিয়ার ডেলনও আমরা পাচ্ছি জিরো। তাহলে এই তিনটা বিক্রিয়ার ক্ষেত্রেও কি হবে? কেপি সমান কেসি হবে। পরীক্ষার সময় কিভাবে প্রশ্ন আসে? পরীক্ষার সময় এখান থেকে এমসিকিউ আসবে, নিচের কোন বিক্রিয়ায়, নিচের কোন বিক্রিয়ায় কেপি কেসি সমান? কেপি সমান কেসি, চারটা বিক্রিয়া দেওয়া থাকবে। এ নাম্বার, সবগুলো কিন্তু গ্যাস, আমি এখানে গ্যাস লিখতেছি না, সবার পাশে কিন্তু গ্যাস আছে। পরীক্ষার সময় অবশ্যই গ্যাস লেখা থাকবে, বুঝছো?
কোন বিক্রিয়া কেপিকেসি সমান, যে বিক্রিয়া ডেলেনটা জিরো পাবো। তো এই বিক্রিয়া ডেলেনের ভ্যালু আমরা এখানে লিখে ফেলি, ডেলেনের ভ্যালু 1। এই বিক্রিয়া ডেলেনের ভ্যালু হলো -2। এই বিক্রিয়া ডেলেনের ভ্যালু কত? 1। এই যে 2 থেকে একবার দিলে 1, আর এই বিক্রিয়ার ডেলেনের ভ্যালু আমরা পাচ্ছি 0। তো যে বিক্রিয়ার ডেলেনের মান 0, ওই বিক্রিয়ার কেপিকেসি সমান। আর এই বিক্রিয়াটার কেপি দেখো, ডেলেন পজিটিভ, তাহলে এটার কেপি বড়। এই বিক্রিয়ার ডেলেন নেগেটিভ, এটার কেসি বড়। আর এই বিক্রিয়ার যদি আমরা ডেলেন পজিটিভ দেখলাম, তাহলে কেপি বড়। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি সমান। আশা করা যায় এখন পারবো। এটা কিন্তু খুব আসে যে কোন বিক্রিয়ার কেপি কেসি সমান, এই বিক্রিয়া এটা কিন্তু খুব দেয়। আচ্ছা, অনেকের একটা কথা যে একটা বিক্রিয়া N2 + 3H2 2NH3, এই বিক্রিয়ার যদি বলা হয় যে কেপিকেসি সম্পর্ক কি, তাহলে এর ডেলেন বের করলে আমরা পাচ্ছি হলো 2 - 1 + 3, অর্থাৎ এটা -2। এই বিক্রিয়ার কেপিকেসি এর সম্পর্ক হলো কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার হলো -2। এই বিক্রিয়াটাকে ভাগ করলে যেটা আসে, ½ N2 + 3/2 H2 উৎপন্ন হচ্ছে শুধু NH3। এই বিক্রিয়ার যদি কেপিকেসি সম্পর্ক বলে, তুমি মাতব্বারি করলে এখানে একটু মাতব্বারি করে কি করছো, মাতব্বারি করে আরে এই বিক্রিয়াকে 2 দিয়ে গুণ দিয়ে দিই, ফাজলামি করছে নাকি আমার সাথে? এই বিক্রিয়াকে মাতব্বারি করে 2 দিয়ে গুণ করে দিছ, দিয়ে তোমার মতো সাজাই নিছ, নিয়ে সাজাই নিয়ে কি লিখছো, 3H2 উৎপন্ন হচ্ছে 2NH3। এরকম মাতব্বারি করা যাবে না। কথা হলো কি, তোমাকে যে বিক্রিয়া দিবে সেই বিক্রিয়ার জন্য ডেলেন নির্ণয় করতে হবে। এই বিক্রিয়ার জন্য এটা সঠিক যে এই বিক্রিয়ার কেপি ডেলেনের মান -2, এই বিক্রিয়ার কেপি ঠিক আছে, কিন্তু এই বিক্রিয়ার জন্য তুমি এই যে মাতব্বারি করে গুণ টুন করবা, এই কাজ করা যাবে না। যে এখানে ½ N2 3/H2 লিখছে শুধু NH3, আমি সুন্দর মতো 2 গুণ করে দিয়ে বিক্রিয়াকে সাজাই ফেললাম, এই মাতব্বারি করা যাবে না। তাহলে মাতব্বারি না করে সরাসরি এই বিক্রিয়ার জন্য ডেলেনটা কাউন্ট করতে হবে। এই বিক্রিয়ার ডেলেনটা কি জিনিস, উৎপাদের মোল সংখ্যা 1 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা হলো ½ + 3/2। সরাসরি যে বিক্রিয়া দেয়া থাকবে সেই বিক্রিয়ার জন্যই ডেলেনটা কাউন্ট করতে হবে। তাহলে ডেলেন হলো 1, আর এখান থেকে কত আসে, ½ 3/2, তাহলে লসাগু করে দাও 2, 1 + 3 মানে 4। 4 কে 2 দিয়ে ভাগ দিলে 2, তার মানে 1 - 2 -1। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি এর সম্পর্কটা কি হবে, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার -1। কোনো বিক্রিয়ার জন্য মাতব্বারি করতে পারবো না, যা থাকবে তাই। এখানে -1 আসছে, সরাসরি ওটার জন্যই কেপি কেসি এর সম্পর্ক নির্ণয় করতে হবে। এটা যে বিক্রিয়া আছে তার জন্য যেমন ডেলেন নির্ণয় করছো, এই বিক্রিয়ার জন্যই সরাসরি ডেলেন কাউন্ট করতে হবে। মাতব্বারি করে গুণ করা ভাগ করা এটা নিষিদ্ধ, কোনো মাতব্বারি করা যাবে না। তাহলে কোনো বিক্রিয়া কেপি কেসি এর সম্পর্ক, কোনো বিক্রিয়া কেপি বড় নাকি কেসি বড়, আশা করি পারমা। এখন চলে যাচ্ছি যে কোনো বিক্রিয়ায় কেপি ও কেসি এর একক, যদি কেপি কেসি এর একক চায় তাহলে সেটা কি হবে। কোন বিক্রিয়া কেপি কেসি এর একক, প্রথমত নতুন বই অনুসারে, নতুন বই অনুসারে কেপি ও কেসির কোনো একক নেই, যেহেতু এটা একটা ধ্রুবক, এই জন্য বলা হচ্ছে কেপি কেসি এর কোনো একক নেই। কিন্তু পুরনো বই অনুসারে কেপি কেসি এর একক আছে। পুরনো নিয়মে কেপি ও কেসি এর একক আছে। এককগুলো কিরকম, কোন বিক্রিয়ার কেপি এর একক হলো চাপ টু দি পাওয়ার ডেলেন। চাপ টু দি পাওয়ার ডেলেন, যদি কেপির একক নির্ণয় করি তাহলে এভাবে নির্ণয় করতে পারবো। চাপটাকে আমরা যে কোনো কিছু ধরতে পারবো, যেমন এটিএম ধরতে পারবো। আচ্ছা, কোন বিক্রিয়ার কেসি এর একক, যেহেতু ঘনমাত্রা কেসি, ঘনমাত্রা টু দি পাওয়ার ডেলেন, তার মানে ঘনমাত্রাকে যদি আমরা মোল পার লিটার লিখি, মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন, অথবা ঘনমাত্রাকে আমরা জানি যে 1 লিটার সমান হলো 1 DM কিউব।
1 লিটার যে কথা, 1 ডিএমকিউ সেই কথা, দুইটার মধ্যে কোনো চেঞ্জ নাই, দুইটা একই কথা মিন করে। 1 লিটার যে কথা, এই যে লিটার আর এই যে ডিএমকিউ হলো ভাই ভাই। ভাই ভাই মানে কি, মানে ভাই ভাই বললেও ভুল হয়, মানে একই জিনিস, ছদ্মবেশ। যেটাই লিটার সেটাই ডিএমকিউ। তাহলে এই লিটারের পরিবর্তে তুমি চাইলে এই জায়গাটা ডিএমকিউ বসাতে পারবো, মোল পার ডিএমকিউ টু দি পাওয়ার ডেলেন। তাহলে নতুন বই অনুসারে কেপিকেসির একক নাই, কিন্তু পুরনো বই অনুসারে এটা কিন্তু একক আছে। তাহলে একটা বিক্রিয়া দিয়ে আমরা যদি তার কেপিকেসির একক দেখি, দেখো N2 প্লাস 3H2 উৎপন্ন হচ্ছে 2NH3। যদি বলা হয় যে এই বিক্রিয়ার কেপিকেসির একক কি, তাহলে এর ডেলেনটা আমরা কাউন্ট করলাম যে উৎপাদের মোল সংখ্যা 2, বিক্রিয়কের মোল সংখ্যা হলো 1 প্লাস 3 মাইনাস 2। তাহলে এই বিক্রিয়ার কেপির একক কি হবে, এখানে লিখলাম। এই বিক্রিয়ার কেপির একক হবে এটিএম টু দি পাওয়ার ডেলেন। তাহলে এই ডেলেন এর জায়গায় আমরা কি বসাই দেবো, -2 বসাই দেবো। তাহলে এটিএম টু দি পাওয়ার ডেলেন এই জায়গাটায় -2 যদি বসাই দাও, এই ডেলেন এর জায়গায় -2। পরের লাইনে বসাই এটিএম টু দি পাওয়ার এটা। এই বিক্রিয়ার কেপির একক হলো এটা। আর যদি বলে এই বিক্রিয়ার কেসির একক কি হবে, এখানে করলাম। তাহলে কেসির একক হবে, এটা বসাতে পারবে এটাও বসাতে পারবে, যেটা অপশনে থাকে, মোল পার লিটার টু দি পাওয়ার হলো ডেলেন। তাহলে এই মোল পার লিটার, তার উপরে -2 বসাই দেবো। মোল পার লিটারের উপরে -2 বসাই দিলে লিটার স্কোয়ার মোল ইনভার্স 2। তাহলে এটা হলো এই বিক্রিয়ার কেসি রেখক। এখন যদি অপশন গুলোতে ডিএম কিউ লেখা থাকতো, তাহলে তুমি এই জায়গাটায় লিটারের পরিবর্তে ডিএম কিউ লিখতে পারতাম। তাহলে লিটারের পরিবর্তে যদি ডিএম কিউ লিখতাম এখানে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারতাম যে ডিএম 6 মোল ইনভার্স 2। তাহলে কোন বিক্রিয়ার কেপিকেসি এর একক। এখন আসা যাক যে পরীক্ষার সময় একক দিবা নাকি দিবা না। যেমন একটা বিক্রিয়া দিয়ে দিছে যে এ প্লাস বি উৎপন্ন করে হলো সি, বললো এই বিক্রিয়ায় কেপি এর একক। এটিএম, এটিএম ইনভার্স 1, এটিএম স্কোয়ার, আর ডি লেখা আছে একক নেই। এরকম যদি দিয়ে দেয় তার মানে ওই টিচার এটা ধরেই দিছে যে নতুন বই অনুসারে সে কাজটা করছে, সেই জন্য সে একক নেই বলে লিখে দিছে যে কেপি একটা ধ্রুবক, সাম্য ধ্রুবক, যেহেতু ধ্রুবক এর একক দেওয়ার প্রয়োজন পড়ে না, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে এটা। এবার যদি অপশন গুলোতে একক নেই, অপশনটা নাই, অপশন গুলোতে ধরো কি লেখা আছে, এই যে এটিএম ইনভার্স 2 লেখা আছে। এই টিচার কি কাজ করছে, একটা অ্যান্সার চাইছে তোমার কাছে, একক নেই। আগের টিচার চাইছিল কি, যে সে একক নেইটা যাতে অ্যান্সার দেয়, নতুন বই অনুসারে একক নেই অ্যান্সারটা সে যাতে দেয়। এখন এই টিচার চাইছে কি, এই টিচার চাইছে কি, অবশ্যই একটা একক ওকে চয়েস করতে হবে, কেপির একটা একক ওকে চয়েস করতে হবে। সেক্ষেত্রে আমরা এই বিক্রিয়ার জন্য ডেলেন কাউন্ট করবো। তাহলে ডেলেন কাউন্ট করলে উৎপাদের মোল সংখ্যা এখানে কত আছে, 1, মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 1 প্লাস 1, অর্থাৎ হলো এখানে -1। তাহলে এই বিক্রিয়ার কেপি এর একক কি হবে, এটিএম টু দি পাওয়ার ডেলেন, অর্থাৎ এটিএম -1। অ্যান্সার হবে কোনটা, বি নাম্বার। তাহলে কখন অ্যান্সার দিবা আর কখন অ্যান্সার দিবা না আশা করি বুঝতে পারছো। যদি কোনো অপশনে একক নাই লেখা থাকে তাহলে অবশ্যই একক নাই অ্যান্সার হবে। আর যদি 4টে অপশনে একক থাকে অবশ্যই তোমাকে একটা একক চয়েস করতে হবে। এই গেল হলো কোন বিক্রিয়ায় কেপিকেসি এর একক। এবার চলে যাচ্ছে আমরা শেষের দিকে চলে আসছি। কোন বিক্রিয়া ও তার বিপরীত বিক্রিয়ায় কেপি সাম্যদ্রুবকের সম্পর্ক। কোন বিক্রিয়া ও তার বিপরীত বিক্রিয়ার সাম্যদ্রুবকের সম্পর্ক, সাম্যদ্রুবকের সম্পর্ক। একটা কথা বলে দিই যে সাম্যদ্রুবক বললে কি বোঝায়। সাম্যদ্রুবক যদি বলে
বা সাম্যাঙ্ক যদি বলে, সাম্যধ্রুবক যে কথা, সাম্যাঙ্ক সেই কথা। এই সাম্যধ্রুবক সাম্যাঙ্ক দুইটা জিনিস সেম। আর সাম্যধ্রুবক সাম্যাঙ্ক কি মিন করে? কেপি কেসি দুইটাকে বোঝায়। কেপি কেসি দুইটাকে আলাদা করে বোঝা যায় না। সাম্যধ্রুবক কেপি কখন যদি বলে ঘনমাত্রার সাপেক্ষে, তখন সাম্যধ্রুবক কেসি বলতে হয়। যদি বলে আংশিক চাপের সাপেক্ষে, তখন সাম্যধ্রুবক কেপি বলতে হয়। কিন্তু যদি শুধু সাম্যধ্রুবক বা সাম্যাঙ্ক বলে, তার মানে কেপি কেসি দুইটার যে কোনো একটা বা দুইটাকেই মিন করছে। তাহলে সাম্যধ্রুবক বা সাম্যাঙ্ক যদি বলে, তাহলে অবশ্যই বুঝে নিবা কেপি কেসি কি বলছে। ওকে, তাহলে কোন বিক্রিয়া ও তার বিপরীত বিক্রিয়া সাম্যধ্রুবকের সম্পর্ক, সেটা কেপি হতে পারে বা কেসি হতে পারে। তো আমরা একটু দেখি। এ প্লাস বি সি, এই বিক্রিয়ার সাম্যধ্রুবক যদি হয়, এই সাম্যধ্রুবক কে হলে এর বিপরীত বিক্রিয়া সাম্যধ্রুবক হয়। এর বিপরীত বিক্রিয়ার সাম্যধ্রুবক কত? শুধু কে থাকতে পারে, কে ইনভার্স থাকতে পারে, কে স্কোয়ার থাকতে পারে, আর কে ইনভার্স টু ও থাকতে পারে। তাহলে যদি এই বিক্রিয়ার সাম্যধ্রুবক কে হয়, তাহলে এর বিপরীত বিক্রিয়ার সাম্যধ্রুবকটা কি, এটা আমার কাছে জানতে চাইছি। তাহলে দেখি আমরা এখানে, তাহলে এই বিক্রিয়ার সাম্যধ্রুবক যদি কে হয়, তাহলে কে এর ভ্যালুটা আমরা এখানে একটু লিখি। কে সমান কি লিখতে পারি? উৎপাদের ঘনমাত্রা। এটাকে তুমি চাপ দিয়েও করতে পারো, কেসি দিয়েও করতে পারো। তাহলে এই বিক্রিয়ার সাম্যধ্রুবকটা আমরা যদি এখানে লিখে নিই উৎপাদের ঘনমাত্রা, তাহলে উৎপাদের ঘনমাত্রা এখানে কেটাকে লিখলাম উৎপাদের ঘনমাত্রা সি, ভাগ হলো বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা হলো এ, এটা। তাহলে উৎপাদের ঘনমাত্রা ভাগ হলো বিক্রিয়কের ঘনমাত্রা দিয়ে দিলাম। এবার আসি এর বিপরীত বিক্রিয়া। তাহলে এর বিপরীত বিক্রিয়া মানে কি? উৎপাদটাকে বিক্রিয়কে পাঠাই দিব, বিক্রিয়ক গুলোকে উৎপাদে পাঠাই দিব। তাহলে এর বিপরীত বিক্রিয়া যদি করি, তাহলে এটাকে কি করতে হবে আমাদের? উৎপাদটাকে বিক্রিয়কে নিয়ে আসলাম আর বিক্রিয়ক গুলোকে উৎপাদে পাঠাই দিলাম। এটা হলো ওর বিপরীত বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকটা আমরা যদি লিখি যে কে টু, ধরে নিচ্ছি হলো কে টু। তাহলে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক যদি কে টু হয়, কে টু সমান কি সেটা বের করতে হবে। তাহলে উৎপাদের ঘনমাত্রা ভাগ হলো বিক্রিয়কের ঘনমাত্রা, এটা। ম্যাথের ক্ষেত্রে তোমরা এরকম দেখছো যে এর ভ্যালু যদি 2/3 হয়, এটাকে 1/2/3 লেখা যায় না, এই 3/2 লেখা যায় না। এটা ম্যাথের ক্ষেত্রে তোমরা অহরহ করছো যে এক যদি নিচে লেখা যায়, এটাকে পরবর্তীতে আবার উপরে উঠাই দিলে কি করা যায়, যে 1 × 2/3 এটা করা যায়। তার মানে এইটাকে আমরা সেই কাজটা করব। এখানে 1 দিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা উৎপাদ, এটা এটা হয়। তাহলে এক্ষেত্রে আবার কি হয়ে যায়, এটা যদি সোজা করো, তাহলে ওইটা উপরে উঠবে, এটা নিচে নেমে যাবে। তাহলে এটা অবশ্যই লেখা যাচ্ছে। তাহলে এই ভ্যালুটা দেখো এখানে আছে, এই ভ্যালুটা কোথায় আছে? এখানে আছে। তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? কে লিখতে পারি। তাহলে কে সমান হলো, কে টু সমান এখানে একবারে লিখে দিই, কে টু সমান হলো 1/k। 1/k মানে কি? কে ইনভার্স। তাহলে কোন বিক্রিয়ার সাম্য ধ্রুবক যদি কে হয়, তবে তার বিপরীত বিক্রিয়ার সাম্য ধ্রুবকটা কি হবে? ইনভার্স হয়ে যাবে তার। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। এটা মান দিয়েও আসতে পারে। ধরো এটা 1 নম্বর এমসিকিউ দিয়ে এটা উঠাও, বা 2 নম্বর এমসিকিউ যদি আমি দিই, এখানে আর একটা এমসিকিউ তৈরি করবা। এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক 10 হলে এর বিপরীত বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত? সেক্ষেত্রে অপশন গুলো এরকম দেওয়া আছে। 10ই দেওয়া আছে, বি নাম্বারে দেওয়া আছে 0.1, সি নাম্বারে দেওয়া আছে 100, আর ডি নাম্বারে 0.01। তাহলে কোন বিক্রিয়ার সাম্য ধ্রুবক যদি 10 হয়, তার বিপরীত বিক্রিয়ার সাম্য ধ্রুবক কি হবে? 1/10, 1/10। তাহলে 1/10 মানে কি হয়ে যাবে? সেটা 0.1। তাহলে আশা করি বুঝতে পারছো যে কোন বিক্রিয়ার সাম্য ধ্রুবক তার বিপরীত বিক্রিয়ার সাম্য ধ্রুবকের সাথে 1/আপন সম্পর্ক, অর্থাৎ ইনভার্স সম্পর্ক। আচ্ছা, লাস্ট টপিক এটা। টেপিকেসির একদম শেষের দিকে চলে এসেছি।
কোনো বিক্রিয়া কোনো বিক্রিয়াকে যদি আমরা ভাগ করি, কোনো বিক্রিয়াকে দুই দ্বারা ভাগ করলে প্রথম বিক্রিয়ার সাথে দ্বিতীয় বিক্রিয়ার সম্পর্ক, প্রথম বিক্রিয়ার সাথে দ্বিতীয় বিক্রিয়ার সম্পর্ক। কোনো বিক্রিয়াকে দুই দ্বারা ভাগ করলে প্রথম বিক্রিয়ার সাথে দ্বিতীয় বিক্রিয়ার সম্পর্কটা দেয়। এমসিকিউ কিভাবে আসবে সেটা পরে, আগে এখানে খেয়াল করো। ধরো একটা বিক্রিয়া এরকম আছে, N2 + 3H2 উৎপন্ন হচ্ছে হলো 2NH। এই বিক্রিয়াটাকে আমরা দুই দ্বারা ভাগ করব, এই বিক্রিয়াকে আমরা দুই দ্বারা ভাগ করবো, করলে কি আসে? এই N2টা হয়ে যাচ্ছে ½ N2, H2টা হয়ে যাচ্ছে 3/2 H2, আর এটা হয়ে যাচ্ছে NH3। এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকটা আমরা যদি K1 ধরি, আর এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকটাকে যদি K2 ধরি, এই K1 আর K2 এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। এখানে K1 লিখি উৎপাদের ঘনমাত্রা, 2 আছে পাওয়ার উঠে গেল, বিক্রিয়কের ঘনমাত্রা, 3 আছে পাওয়ার উঠে গেল, K2 উৎপাদের ঘনমাত্রা, N2 মোল সংখ্যা আছে পাওয়ারে তুলে দিলাম, মোল সংখ্যা আছে পাওয়ারে তুলে দিলাম। তাহলে এই জায়গা থেকে আমরা দেখি যে ইকুয়েশনটা সাজায় লেখা যায় কিনা। সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা এখানে, এটা কেন করছি দেখো। ছোটবেলায় বীজগণিত যখন করছো তখন এরকম শিখছো যে এক্স এর ভ্যালু যদি A² হয়, এটাকে তুমি A এর হোল স্কয়ার লিখতে পারতো না? এরকম একটা ব্র্যাকেট দিয়ে লেখা যায় না যে A এর হোল স্কয়ার? এখানে আমরা তাই করছি, এই যে স্কয়ারটা আছে স্কয়ারটাকে বাইরে নিয়ে গেছি। আর এখানে যদি n লিখি তাহলে N2, এই N2টাকে আমরা হাফ লিখতে পারি। কেন? কারণ এখানে যদি তোমার এটা থাকে, x=a থাকে, তুমি এটাকে এরকম লিখতে পারো না? একই কথা না? ½ স্কয়ার 2 কেটে যাওয়ার এ হয়ে যাবে, তাই এটা আমি তাই করছি যে স্কয়ার যেহেতু বাইরে গেছে, n এর পাওয়ার 1 ছিল, এই জন্য ওর পাওয়ার হাফ দিয়ে দিছি। এই হাফের সাথে এটা গুণ হয়ে যায়, আবার এটা চলে যাবে। আর এখানে H2 আছে, এই H2 এখানে 3 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি 3/2। গুণ করে দেখো যে এটাকে গুণ করলে আবার এটা ফেরত যাওয়া যায়। তাহলে K1 এই স্কয়ারটাকে বাইরে নিয়ে গেছি। ওকে, পরের লাইনে চলে যাই আমরা। তাহলে K1, এবার খেয়াল করে দেখো এইটা সমান হলো এইটা, যে K2 এর ভ্যালু সম্পূর্ণ দেখো, K2 এর ভ্যালুটা এখানে চলে আসছে। তাহলে K1 সমান হলো K2 এর স্কয়ার। তাহলে কোনো বিক্রিয়াকে দুই দ্বারা ভাগ করলে প্রথম বিক্রিয়ার সাথে দ্বিতীয় বিক্রিয়ার সম্পর্কটা দাঁড়াচ্ছে কি, যে K1 সমান K2 এর স্কয়ার। এটা হলো জানলেই চলবে যে কোনো বিক্রিয়াকে দুই দ্বারা ভাগ করলে প্রথম বিক্রিয়ার সাথে দ্বিতীয় বিক্রিয়ার সম্পর্ক। এটাকে আমি লাল কালি দিয়ে লিখে দিই যে প্রথম বিক্রিয়ার সাথে দ্বিতীয় বিক্রিয়ার সম্পর্ক K1 সমান হলো কি K2 এর স্কয়ার। মনে রাখবা যে বিক্রিয়াটাকে ভাগ করা হয়েছে সেই বিক্রিয়াটার উপরে পাওয়ার চলে যাবে। আমরা এখানে প্রথম বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে ভাগ করে যেটাতে আসছি, মানে ভাগফল বিক্রিয়ার উপরেই কিন্তু স্কয়ার চলে গেছে, তাহলে ওইটার উপরে স্কয়ারটা যাবে। আর যদি এখানে n দ্বারা ভাগ করতাম তাহলে এখানে nটা কোথায় যেত? এখানে যেত। K1 সমান K1 K2 টু দি পাওয়ার n। সবসময় 2 দিয়ে ভাগ হয়, এর বেশি দেয় না, সবসময় 2 দিয়েই করে। তাহলে এটাকে আবার কেউ কেউ চাইলে এভাবেও লিখতে পারো যে এখান থেকে আরেকটা লাইন যদি তুমি এক্সট্রা করো তাহলে K2 সমান কি লিখতে পারবা? √K1 লিখতে পারবা। এই যে স্কয়ারটা এই পাশে চলে আসে, এটা লিখতে পারবা K2 সমান √Q1।
এই হলো কোন বিক্রিয়াকে দুই দ্বারা ভাগ করলে প্রথম বিক্রিয়ার সাথে দ্বিতীয় বিক্রিয়ার সম্পর্ক। ওকে, তাহলে এখন আমরা চলে যাচ্ছি এমসিকিউ কিভাবে আসবে সেটাতে। এর উপরের লাইনটা মনে রাখো শুধু। দুইটা এমসিকিউ দিব, SO3 2SO3। এটা সাম্য ধ্রুবক K1 এবং এর সাম্য ধ্রুবক K1 হলে এর সাম্য ধ্রুবক K2 হলে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? তো দেখো K2 সমান K1 স্কোয়ার, K2 সমান √K1, K1 সমান K2, আর কোনোটি নয়। তো আমাদের মনে রাখতে হবে যে প্রথম বিক্রিয়াটা যেভাবে আসবে ওটা চেঞ্জ হবে না, অর্থাৎ এই বিক্রিয়াটা সাম্যদ্রব্যক যদি K1 হয়, ওই K1টাকে আমরা স্থির রেখে দিব। আর যে বিক্রিয়াটার উপরে ভাগ হয়েছে এটাকে দুই দিয়ে ভাগ করলে এই বিক্রিয়াটা মানে K2। তাহলে এই বিক্রিয়ার K2 যদি এটা হয় তাহলে K2 এর উপরে কি দাঁড়াবে? যেটা ভাগফল, ভাগফল বিক্রিয়ার উপরে স্কোয়ার পড়বে। তাহলে এটা হলো আমাদের সঠিক সম্পর্ক। তো দেখি এটার সাথে এটা মিলছে কিনা। K2 সমান K1 স্কোয়ার হয় না। এটা দেখো K2 সমান √K1, এটাকে যদি আমরা রুটটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এটা হলো আমাদের অ্যান্সার হয়। তাহলে অবশ্যই ঠিক করে দেখতে হবে যে কোনটা বিক্রিয়াটাকে ভাগ করছে কোনটা। এবার আমরা চলে যাই এই এমসিকিউটা আরেকটু চেঞ্জ করে 2 নাম্বার এমসিকিউ করি। এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক যদি K1 হয় তাহলে এই বিক্রিয়াটাকে আমরা একটু বিপরীত করে দিই। উৎপাদগুলোকে বিক্রিয়কে নিয়ে আসি, SO2 প্লাস O2, এখানে হাফ O2 হবে, SO3। এর সাম্য ধ্রুবক কে হলে প্রথম বিক্রিয়ার সাথে দ্বিতীয় বিক্রিয়ার সম্পর্কটা এখন আমাদের বের করতে হবে। এটা বি নাম্বার অপশন থাক, এটা সি নাম্বার অপশন থাক, আর ডি নাম্বার অপশনে আমি আর একটা দিয়ে দিলাম যে K1 সমান 1/K2 এর স্কয়ার। এখন কোনটা সঠিক হবে খেয়াল করো, যে এই বিক্রিয়াটাকে কি করা হয়েছে। প্রথমত এটা হলো বিক্রিয়ক, এই বিক্রিয়ক এই পাশে, এই বিক্রিয়ক উৎপাদ। উৎপাদগুলোকে দেখো বিক্রিয়কে নিয়ে আসা হয়েছে, যে উৎপাদগুলোকে বিক্রিয়কে নিয়ে আসা হয়েছে আর বিক্রিয়কটাকে উৎপাদে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ বিপরীত করা হয়েছে, বিপরীত বিক্রিয়া করা হয়েছে। আরো একটা কাজ করা হয়েছে, দুই দিয়ে ভাগও করা হয়েছে। তাহলে এখানে দুইটা কাজ একসাথে। তাহলে প্রথম বিক্রিয়ার সাথে দ্বিতীয় বিক্রিয়ার সম্পর্কটাতে দেখা যাচ্ছে যে বিপরীত বিক্রিয়া করা হয়েছে, আবার একই সাথে দুই দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে যদি আমরা এখন সম্পর্কতে যাই, তাহলে আমরা একটু আগে দেখছিলাম যে প্রথম বিক্রিয়ার সাথে দ্বিতীয় বিপরীত বিক্রিয়ার সম্পর্কটা কি ইনভার্স সম্পর্ক। তাহলে K1 সমান K2, এটা হলো কেন করছে, কারণ বিপরীতকরণ করা হয়েছে, যে উৎপাদটাকে বিক্রিয়কে নেওয়া হয়েছে, বিক্রিয়কটাকে উৎপাদে নিয়ে যাওয়া হয়েছে। এই জন্য K1 সমান K2। এবার কি কাজ করা হয়েছে, আরো একটা কাজ, এখানে ভাগ করা হয়েছে। এই বিক্রিয়া থেকে এই বিক্রিয়া দুই দিয়ে ভাগ করা, যে বিক্রিয়ার উপরে ভাগফল, ওই ভাগফল বিক্রিয়ার উপরে পাওয়ার চলে যায়। তাহলে এটাই হলো আমাদের সঠিক সম্পর্ক।
তাহলে K1 সমান 1/K2 এর স্কোয়ার, এটা হবে আনসার। দুইটা কাজ একসাথে করা হয়েছে, যেহেতু বিপরীত করছে এই জন্য ইনভার্স করছি, আর ভাগ করার কারণে পাওয়ার তুলে দিছি। যদি এই বিক্রিয়াটাকে এইভাবে আমরা লিখতে পারতাম, K2 সমান 1/√ওভার হলো K1, যদি রুট দিয়ে করতাম তাই। এখানে এসে তারপরে হলো পরের লাইন K1 এই যে এটা এখানে যায়, এটা নিচে যায়, তখন রুট হয়ে যাবে নিচে। তাহলে এটা অথবা এটা হলো সঠিক সম্পর্ক। তাহলে কোনো বিক্রিয়াকে দুই দ্বারা ভাগ করলে প্রথম বিক্রিয়ার সাথে দ্বিতীয় বিক্রিয়ার সম্পর্ক আশা করি পারবো। এই গেল হলো আমাদের কেপিকেসি রিলেটেড প্রশ্ন। এখানেই হলো আমাদের সিলেবাসে ইতি ঘটানো আছে। আর আরেকটা জিনিস একটু আছে যে গ্রিন কেমিস্ট্রিটা, গ্রিন কেমিস্ট্রিটা নিয়ে একটু কথা বলি যে গ্রিন কেমিস্ট্রি কি। গ্রিন কেমিস্ট্রি সবুজ রসায়ন। গ্রিন কেমিস্ট্রি এমন একটা ধারণা যেখানে যে জিনিসই উৎপাদন করা হোক না কেন, সেটা যেন পরিবেশের ক্ষতি কম করে বা পরিবেশের ক্ষতি যাতে বেশি না করে, সেই অবস্থাটাকে বজায় রাখা। বিশ্বব্যাপী এমন একটা উৎপাদন ব্যবস্থা বা এমন একটা ঠিক করে দেওয়া ভাবে, আন্তর্জাতিক ভাবে, যেখানে যথাসম্ভব কি করা, ভোজ্য পদার্থ হলো কম করা, যেটা পরিবেশের না ক্ষতি করে। আর গ্রিন কেমিস্ট্রির সংজ্ঞা কি, এটা হলো পদাগের প্রশ্ন আসে, সে সময় ভালো করে একটু গুছাই টুছাই লিখতে হবে। আমরা অত ডিটেলসে যাচ্ছি না, এখান থেকে এমসিকিউ গুলা, যেহেতু এমসিকিউ তে যাচ্ছে এখন। গ্রিন কেমিস্ট্রির কয়টি নীতি আছে এমসিকিউ তে আছে? গ্রিন কেমিস্ট্রির লেখো 12টি নীতি আছে। গ্রিন কেমিস্ট্রি কয়টি নীতি আছে? 12টি নীতি আছে। এই যে গ্রিন কেমিস্ট্রির 12টা নীতি আছে, এটা সরাসরি এমসিকিউ তে আসে। গ্রিন কেমিস্ট্রির কয়টি নীতি আছে? গ্রিন কেমিস্ট্রির 12টি নীতি আছে। তাহলে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, কিন্তু এইচএসসি লেভেলের জন্য, ভার্সিটি লেভেলে অতটা না। গ্রিন কেমিস্ট্রি কয়টা নীতি? গ্রিন কেমিস্ট্রির 12টা নীতি আছে, অবশ্যই ইম্পর্টেন্ট। আর এই যে নীতিগুলো, এটা আসবে না 12টা নীতি কি কি, ঠিক আছে? বলবে নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতি নাই, একবার কিন্তু বুয়েটে এমসিকিউ তেও দিয়ে দিচ্ছে যে কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতি নাই। সেক্ষেত্রে 12টার মধ্যে থেকে 3টা সঠিক থাকবে, একটা ভুল থাকবে, সেটা অ্যান্সার হবে। এই 12টা নীতি একবার একটু চোখ বুলাই দেখবা, যেমন আমি একটু লিখছি যে বর্জ্য পদার্থ রোধকরণ, দেখো এরকম 12টা আছে। বর্জ্য পদার্থ রোধকরণ। 2 নম্বরে আছে যে সর্বোত্তম অ্যাটম ইকোনমি। সর্বোত্তম অ্যাটম ইকোনমিটা কি, এটা দেখাচ্ছি। সর্বোত্তম অ্যাটম ইকোনমি, ন্যূনতম ঝুঁকি পদ্ধতি, মানে যেখানে কোনো মরার টরার সম্ভাবনা নাই, ন্যূনতম ঝুঁকি পদ্ধতি, অবলম্বন করে কাজ করা। 4 নম্বরে আছে হলো প্রচলিত পদ্ধতি, গ্রিনার পদ্ধতি, নিরাপদ কেমিক্যাল পদ্ধতি। এই যে প্রচলিত পদ্ধতি, এরকম 12টা নীতি আছে। প্রচলিত পদ্ধতি, গ্রিনার পদ্ধতি, এরকম 12টা নীতি আছে। এই নীতিগুলো একবার একটু চোখ বুলাই দেখে যাওয়া। গ্রিনার পদ্ধতি, আর এটা কিন্তু খদাগেও আসতে পারে যে গ্রিন কেমিস্ট্রি 3টি নীতি লেখো বা গ্রিন কেমিস্ট্রি 4টা নীতি লেখো, সেক্ষেত্রে নীতিগুলো কয়েকটা মুখস্থ রাখতে হবে। চার, এটা গেল 3, 4, 5 লিখলাম। 6 নম্বরে আছে দেখবা নিরাপদ কেমিক্যাল। আচ্ছা, এই ন্যূনতম ঝুঁকি, সরি সরি, ন্যূনতম ঝুঁকির মধ্যে হলো গ্রিনার পদ্ধতি আর হলো প্রচলিত পদ্ধতি, এটা ওর মধ্যে 4 নাম্বার। 4 নাম্বার হলো নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। নিরাপদ কেমিক্যাল, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। 5 নাম্বার হলো নিরাপদ দ্রাবক। এই 5টা অন্তত মনে রাখবা, প্রথম থেকে 5টা মনে রাখলে হবে। গ্রিন কেমিস্ট্রি কয়টা নীতি আছে? গ্রিন কেমিস্ট্রি 12টা নীতি আছে। গ্রিন কেমিস্ট্রি 12টা নীতির মধ্যে পুরো থেকে কয়েকটা মনে রাখবে। এখন আমাদের এই অ্যাটম ইকোনমির ম্যাথ আছে, এই অ্যাটম ইকোনমির ম্যাথটা একটু দেখাই দিব। অ্যাটম ইকোনমি কি জিনিস দেখো। অ্যাটম ইকোনমি হলো কাঙ্ক্ষিত উৎপাদ। হ্যাঁ, অ্যাটম ইকোনমিটা আছে শর্ট সিলেবাসে, গ্রিন কেমিস্ট্রিটা লেখা আছে। কাঙ্ক্ষিত উৎপাদ, আর এটা
করে যাওয়াই ভালো। কাঙ্ক্ষিত উৎপাদ ভাগ হলো সব বিক্রিয়ক ভর, কাঙ্ক্ষিত উৎপাদ ভর ভাগ হলো সব বিক্রিয়ক, সব বিক্রিয়ক ভর ইনটু 100। ধারণাটা কি, যে তুমি যে কাঙ্ক্ষিত উৎপাদটা তৈরি করতে চাচ্ছ সেটা কত শতাংশ তৈরি হচ্ছে। দেখো আমি একটা বিক্রিয়া লিখলে বুঝতে পারবা। যেমন Fe2O3, এটা হলো লোহার আকরিক। এই লোহার আকরিককে কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা কি তৈরি করব, লোহা তৈরি করব। কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে। বিক্রিয়াটাকে যদি সমতা নিয়ে আসে, এখানে 2 হচ্ছে, এখানে অক্সিজেন হলো 3, এটা 3 দিলে 3 3 6, কার্বন হলো এখানে 3, সমতা হয়ে গেছে মনে হয়। এই যে বিক্রিয়াটা দেখো, আমাদের কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদ, কাঙ্ক্ষিত উৎপাদ কি, যে এই বিক্রিয়াটার অ্যাটম ইকোনমি কত, যদি বলা হয় যে এই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি কত পার্সেন্ট। অ্যাটম ইকোনমি মানে কি, যে কাঙ্ক্ষিত যে উৎপাদটা সেটা কত শতাংশ তৈরি হচ্ছে। এখানে কাঙ্ক্ষিত উৎপাদ হলো এটা, আমি কখনো কার্বন ডাই অক্সাইড আমার কাঙ্ক্ষিত উৎপাদ না, কারণ এটা পরিবেশের ক্ষতি করবে। আমার কাঙ্ক্ষিত উৎপাদ হলো যে আয়রন অক্সাইড, মানে আয়রনের এই যে আকরিকটা থেকে আয়রনটাকে তৈরি করে নিয়ে আসে। এই আয়রনটাকে তৈরি করতে গেলে আমি কত শতাংশ আয়রন পাচ্ছি, সেটা হলো অ্যাটম ইকোনমি। কাঙ্ক্ষিত উৎপাদ ভার ভাগ হলো সব বিক্রিয়ক ভর। তাহলে এখন কাঙ্ক্ষিত উৎপাদটা কত দেখো, ভর হিসাব করি। আয়রনের ভর আমরা জানি 55.85, তাহলে এটাকে 56 ধরে করে দিই একবারে। 2 ইন্টু 56, তাহলে টোটাল কত আসে, 2 ইন্টু 56 করলে 112। আচ্ছা, এটার ভর হিসাব করো, 56 ইন্টু 2, 112, আর 3 ষোলো 48, একবারে লিখে দিলাম। এটার ভর হিসাব করলে 160। আর এটার যদি ভর হিসাব করি, কার্বন হলো 12 আর 16, 12 আর 16 হলো 18, 12 আর 16 28, 28 ইন্টু 3, তাহলে 3 28 84, তাহলে এটা আসে হলো 84। তাহলে এর এর অ্যাটম ইকোনমি যদি আমি মান বসাই, এখানে দেখো এই জায়গায়, এখানে যদি আমি এর অ্যাটম ইকোনমি হিসাব করি, তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ হলো আমার কোনটা, আয়রন। এই যে আয়রন হলো আমার কাঙ্ক্ষিত উৎপাদ ভর, মানে 2F এর ভর ভাগ হলো সব বিক্রিয়কের ভর, এই সবগুলোর ভর। তাহলে সবগুলোর ভর ইন্টু 100, তাহলে একবারে করে দিলাম। কাঙ্ক্ষিত উৎপাদের ভর হলো এখানে আমার 112, আর সব বিক্রিয়ক এটা হলো 160 প্লাস হলো 84, 160 প্লাস হলো 84 ইন্টু হলো কত, এটাকে 100 দিয়ে গুণ। তাহলে এক্ষেত্রে যত পার্সেন্টেজ আসবে, 45.9% আসে এখানে, 45.9% আসে। তার মানে আমি যে বিক্রিয়াটা যে পদ্ধতিতে করছি, এই পদ্ধতিতে কত হচ্ছে, যে আমার যে বিক্রিয়ক, যতটুকুলো বিক্রিয়ক, ওই বিক্রিয়কের 45.9% হলো আমি কাঙ্ক্ষিত উৎপাদটা পাচ্ছি। বাকি কত পার্সেন্ট হলো, বাকি প্রায় 55, মানে 54.1% হলো আমার অপচয়, মানে সেটা কাঙ্ক্ষিত উৎপাদ না। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ ভাগ হলো সব বিক্রিয়কের ভর, অর্থাৎ আমার বিক্রিয়কের কত শতাংশ কাঙ্ক্ষিত উৎপাদ পাচ্ছি, সেই ধারণাটা হলো অ্যাটম ইকোনমি। তা সর্বোত্তম অ্যাটম ইকোনমি মানে কি, এমন পদ্ধতিতে, ধরো তুমি এই পদ্ধতিতে আয়রন উৎপন্ন করছো, তোমার এখানে 45.9% কাঙ্ক্ষিত উৎপাদ পাচ্ছ। আবার তুমি আরেকটা পদ্ধতিতে ধরো আয়রন তৈরি করতে পারছো, সেই পদ্ধতিতে আয়রনের তুমি কত পার্সেন্ট আয়রন পাচ্ছ হলো ধরো 70%। তাহলে এক্ষেত্রে যদি তোমার আয়রন আরেকটা পদ্ধতি অবলম্বন করে যদি তুমি আয়রন পাও, সেক্ষেত্রে অ্যাটম ইকোনমি যদি 70% হয়, তাহলে অবশ্যই কোনেতে যাওয়া উচিত আমার, অবশ্যই সেই পদ্ধতিতে যাওয়া উচিত। এই পদ্ধতিতে গেলে যদি এটা হয়, ওই পদ্ধতিতে গেলে অ্যাটমিক ইকোনমি যদি বেশি হয়, তাহলে সর্বোত্তম অ্যাটমিক ইকোনমি মানে কি, যে পদ্ধতিতে গেলে বিক্রিয়কের থেকে সর্বোচ্চ পরিমাণ আমরা উৎপাদ পাবো, সেটাই হলো অ্যাটমিক ইকোনমি। এই হলো আমাদের অ্যাটমিক ইকোনমির কথা। আরেকটা জিনিস একটু বলবো, বিক্রিয়ার হার। বিক্রিয়ার হারটা ওইভাবে পরীক্ষার খাতায় লেখা নাই, তারপরে এই টপিকটা এতটাই জুসি একটা টপিক, মানে খুব লোভনীয় একটা টপিক, যে টিচাররা এর লোভ সামলাইতে পারে না। সব লোভ সামলাইতে না পেরে অনেক সময় কোর্সের দিয়ে বসে। এই বিক্রিয়ার হারটা নিয়ে একটু কথা বলে আজকে ক্লাস শেষ করবো। বিক্রিয়ার হার কি জিনিস, বিক্রিয়ার হার হলো একক সময়ে বিক্রিয়কের সংজ্ঞা যদি বলি, একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন
মানে এক সময় বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ হ্রাস পায় এবং উৎপাদের ঘনমাত্রা যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে বিক্রিয়ক হার বলে। সংজ্ঞাটাও ইম্পর্টেন্ট, লেখো। একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ হ্রাস পায় এবং উৎপাদের ঘনমাত্রা যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে বিক্রিয়ার হার বলে। একটা বিক্রিয়ার জন্য যদি আমরা হারটা লিখি, বিক্রিয়ার হারটার সংজ্ঞা, বিক্রিয়ার হার, এই হার বা গতিবেগ, কিন্তু হারে বিক্রিয়ার হার বা গতিবেগ একই কথা। বিক্রিয়ার হার যে কথা, বিক্রিয়ার গতিবেগও কিন্তু একই কথা। বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগও বলে। বিক্রিয়ার হার বা গতিবেগ ঘনমাত্রার পরিবর্তন, যেহেতু একক সময় বলা হচ্ছে, ঘনমাত্রার পরিবর্তন, আর নিচে হলো সময়। ঘনমাত্রার এককটা কি? ঘনমাত্রার যদি বিক্রিয়ার হারের একক আমি জানতে চাই, ঘনমাত্রার একক হলো মোল পার লিটার, আর সময়ের একক হলো সেকেন্ড। তাহলে এটা কি আসে? মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে বিক্রিয়ার হারের একক হলো মোল পার লিটার পার সেকেন্ড। অথবা ঘনমাত্রাটাকে যদি তুমি এম ধরো আর নিচে যদি সেকেন্ড ধরো, এটাকে তুমি এম পার সেকেন্ডও লিখতে পারো। মেডিকেলের পরীক্ষায় আসছিল, মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-এ ছিল বিক্রিয়ার হারের একক। এর আগে ঢাকা ভার্সিটির পরীক্ষাতেও ছিল। তাহলে প্রথমত এখান থেকে আসবে যে বিক্রিয়ার হারের একক কি। তাহলে এখানে যদি আমি এমসিকিউটা তৈরি করে দিই, যে 1 নম্বর এমসিকিউ, বিক্রিয়ার হারের একক খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে লোভ সামলাইতে পারে না টিচাররা। মোল পার লিটার পার সেকেন্ড, 2 নম্বরে মোল পার লিটার সেকেন্ড স্কোয়ার, মোল ইনভার্স, লিটার ইনভার্স, পার সেকেন্ড ইনভার্স। 2 নম্বরে ধরো কোনোটি নয় লেখা যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে কি? মোল পার লিটার পার সেকেন্ড, এই যে এটা। তাহলে খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়ার হারের এককটা দেয়া। আর বিক্রিয়ার হার লেখাটা, কোন একটা বিক্রিয়ায় বিক্রিয়ার হার লেখাটা এখন দেখো। কোন বিক্রিয়ার হার লেখা, কোন বিক্রিয়ার হারটাকে কিভাবে লিখতে হয়। একটা বিক্রিয়া ধরো এ বি সি ডি। এখানে এই যে ছোট হাতে দেওয়া আছে এ, ছোট হাতের বি, এগুলো মূল সংখ্যা। যেমন এটাকে যদি আমরা 2a প্লাস 3b, এটা ধরো 4c বা 10d, এক্ষেত্রে এই যে মূল সংখ্যা, এই মূল সংখ্যাগুলোকে ছোট হাতের এ বি দিয়ে প্রকাশ করছে। এই যে মূল সংখ্যা 4, এটাকে মূল সংখ্যা, এই মূল সংখ্যাগুলোকে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করছি। তাহলে এই বিক্রিয়ার জন্য আসলে হারটা কিভাবে লিখবো? তাহলে একটু আগে বললাম কি, বিক্রিয়ার হার সমান কি জিনিস? ঘনমাত্রার পরিবর্তন ভাগ সময়। ঘনমাত্রা যদি হয়, ঘনমাত্রা দেখো, তাহলে এর ঘনমাত্রা ডি, ঘনমাত্রার পরিবর্তন ডি এ। এই থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝানো হয়? থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝানো হয়, এটা সবাই জানো। থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝানো হয়? ঘনমাত্রা বোঝানো হয়, এটা সবাই জানো। তাহলে এই ঘনমাত্রার পরিবর্তন ভাগ হলো সময়। তাহলে সময়টা হলো কি? ডিটি। তাহলে উপরে হলো ঘনমাত্রার পরিবর্তন আর নিচে হলো সময়। ঘনমাত্রা পরিবর্তন ভাগ হলো সময়। আচ্ছা, এবার আসা যাক, এই মূল সংখ্যা যেটা থাকে, এই মূল সংখ্যাটা সবসময় নিচে চলে আসে 1/a। তাহলে এটা কেন নিচে আসলাম? কারণ 1 মোলের জন্য হিসাব করতে হয়। মোলের জন্য ঘনমাত্রার বিক্রিয়ার হার যদি এত হয়, তাহলে 1 মোলের জন্য বিক্রিয়ার হার কত হবে? যদি আমি এভাবে বলি যে মোলের জন্য বিক্রিয়ার হার, মোলে বিক্রিয়ার হারটা হলো ডিএ ভাগ ডিটি। তাহলে 1 মোলের জন্য কত হবে? 1 মোলে বিক্রিয়ার হার 1/a, ডিএ বাই ডিটি হয়ে যাবে। তাহলে এই যে 1 মোলের জন্য কাউন্ট করার জন্য এই জন্য নিচে চলে আসে এটা। আর একটা জিনিস, এটা বিক্রিয়কে আছে নাকি উৎপাদে আছে? এটা যেহেতু বিক্রিয়কে আছে, বিক্রিয়কের হার আস্তে আস্তে সময় যত করা হবে বিক্রিয়ক কমতে থাকবে।
এই জন্য এখানে একটা মাইনাস দিতে হবে। তাহলে বিক্রিয়কের হার বলে এখানে একটা মাইনাস দেয়া। তাহলে বিক্রিয়কের হার এর সাপেক্ষে লিখছি, এর ঘনমাত্রা পরিবর্তন, নিচে হলো সময়, মূল সংখ্যাটা নিচে চলে আসে। মাইনাস কেন দেওয়া হচ্ছে? মাইনাস দেওয়া হচ্ছে কারণ এটা হলো বিক্রিয়ক গ্যাস, এই বিক্রিয়ক কমতে থাকবে, সময় যত গড়াবে বিক্রিয়ক কমবে। আচ্ছা, বি এর সাপেক্ষে যদি আমরা বিক্রিয়ার হার লিখি, প্রত্যেকটা কিন্তু পরস্পরের সমান। মাইনাস দিলাম কেন? কারণ বিক্রিয়কে আছে। বিটাকে কোথায় পাঠাই দিব? নিচে পাঠাই দিব। আর বি এর ঘনমাত্রা পরিবর্তন ডিবি, ভাগ হলো কি ডিটি। আচ্ছা, সি এর সাপেক্ষে যদি আমরা লিখি, উৎপাদে আছে, তাহলে উৎপাদে থাকলে অটোমেটিক্যালি কি ভাবতে হবে? উৎপাদে বৃদ্ধি পাবে পরিমাণ, তাহলে উৎপাদে হলো প্লাস। সি আছে, সিটাকে নিচে পাঠাই দিলাম। আর এই যে বড় হাতে সি এর ঘনমাত্রা পরিবর্তন ডিসি, ভাগ কি ডিটি। ডি এর সাপেক্ষে যদি আমরা লিখি, উৎপাদে আছে তাহলে প্লাস 1/d ডিডি, ভাগ হলো ডিটি। এই হলো আমাদের একটা বিক্রিয়ার জন্য হার লেখা। যে কোনো একটা বিক্রিয়ার জন্য এখন আমরা একটু লিখে দেখাই। এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি তোমার বলা হয় যে হার কত হবে, এই বিক্রিয়াটার হারটা লেখো। তাহলে এই বিক্রিয়ার হার যদি লিখি, প্রথমত মূল সংখ্যা আছে এখানে, তাহলে মাইনাস, এটা বিক্রিয়কে আছে মানে মাইনাস, মূল সংখ্যা টুটা নিচে চলে যাবে। টি এন টু ফাইভ, এন এর ঘনমাত্রার পরিবর্তন, ভাগ হলো সময় ডিটি। এটা সাপেক্ষে যদি লিখি, এটা উৎপাদ প্লাস 1/4 বিএনও টু, ভাগ হলো ডিটি। আর প্লাস ডিও টু, ভাগ হলো ডিটি। এই হলো একটা বিক্রিয়ার কি করে হার লিখতে হয় সেটা বললাম। আচ্ছা, লাস্ট জিনিস, কেপিকেসি এর ম্যাথটা একটু বলবো। বুঝে দিলাম, এটা কেপিকেসি এর ম্যাথ। বিক্রিয়ার হারেরও ম্যাথ আছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে হয়তো দিবে না। যদিও একটা ম্যাথ একটু করে দিই, বিক্রিয়ার হারের একটা ম্যাথ অন্তত করে দিই। বিক্রিয়ার হারের ম্যাথ যদি বলা হয়, দেওয়ার কথা না, যেহেতু ওইভাবে সিলেবাসে নাই। কোন বিক্রিয়া 20 সেকেন্ডে, কোন বিক্রিয়ায় 20 সেকেন্ডে কোন বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা ঘনমাত্রা 0.1 মোল পার লিটার। কোন বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা 0.1 লিটার। 20 সেকেন্ড পরে ঘনমাত্রা, 20 সেকেন্ড পরে ঘনমাত্রা 0.01 মোল পার লিটার হলে বিক্রিয়াটির হার কত? বিক্রিয়াটির হার কত? তো এখানে ফর্মুলা আমরা কি শিখছি? বিক্রিয়ার হার সমান উপরে ছিল কি, একদম শুরুতে যে সংজ্ঞা দিছিলাম, ঘনমাত্রার পরিবর্তন, আর নিচে কি ছিল? ছিল সময়। তাহলে ঘনমাত্রার পরিবর্তনটাকে আমরা কি লিখতে পারি? C2 মাইনাস হলো C1। যদি তুমি ডেলটি লেখো, ফিজিক্সে ডেলটি লেখা শিখছে, ডেলটি লিখলে তুমি কিভাবে লেখো? T2 - T1, অর্থাৎ পরিবর্তনের ক্ষেত্রে আমরা 2 থেকে 1 বাদ দিই। তাহলে ঘনমাত্রার পরিবর্তন ভাগ হলো সময়। তাহলে ঘনমাত্রার পরিবর্তন এই জায়গায় আমি দিলাম হলো C2 মাইনাস হলো C1, আর নিচে হলো সময়। তাহলে সময়টাকে এখানে কি লিখলাম? তাহলে C2 এর মান কত? 0.01, 0.01। C1 এর মান কত? শুরুতে ছিল 0.1। সময় কত সেকেন্ড? 20 সেকেন্ড।
আচ্ছা, এখানে তোমার অ্যান্সার নেগেটিভ আসবে। নেগেটিভ আসার কারণটা কি? যেহেতু বিক্রিয়কের হার বের করা হচ্ছে, এই জন্য নেগেটিভ দেখাচ্ছে। একটু আগে আমরা দেখলাম যে বিক্রিয়কের হারগুলো নেগেটিভ, উৎপাদের হারগুলোকে পজিটিভ লিখতে হয়। তাহলে এখানে মাইনাসটা অটোমেটিক্যালি আসছে, মানে বিক্রিয়কের হার, বিক্রিয়ক কমে যাচ্ছে। আর যা আসবে সেটা অ্যান্সার, যেটা আসবে তত হলো এখানে অ্যান্সার হবে। মাইনাস আসার কারণ কি? যেটা বিক্রিয়কের ক্ষেত্রে। আর উৎপাদের জন্য যদি করো অটোমেটিক্যালি দেখবা প্লাস হবে। তাহলে এই হলো বিক্রিয়ার হারের একটা ম্যাথ। এর বেশি করার দরকার নাই, কারণ তোমাদের এর বেশি আসবে না। অ্যাডমিশনের সময় আরো কতগুলো ম্যাথ করাবো বিক্রিয়ার হারের। আচ্ছা, কেপিকেসি এর ম্যাথ বলে আজকে আমাদের ক্লাস শেষ, মানে এই চ্যাপ্টার শেষ। কেপিকেসি এর ম্যাথ। কেপিকেসি এর ম্যাথ প্রথমত কেপিকেসি এর সম্পর্ক দিয়ে আসতে পারে। এক নাম্বার হলো যে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, এই ফর্মুলা দিয়ে ম্যাথ আসতে পারে। দুই নাম্বারে এই ফর্মুলা দিয়ে ম্যাথ কেমন হয় একটা দেখাই দিই, ওয়েট। কেপিকেসি এর সম্পর্ক দিয়ে ম্যাথটা কেমন হতে পারে দেখো। এই ম্যাথ একটা অ্যাডমিশনের ম্যাথ, আমি উঠাই দিয়ে তারপর করি। এই ম্যাথটা দেখো, এটা গুচ্ছ 23, কৃষি গুচ্ছ 23 সালে, দুইটা জায়গায় আসছিল একসাথে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ থেকে টুবে এই বিক্রিয়াটার কেপির ভ্যালু দেওয়া আছে। এর কেসির মানটা বের করতে হবে। এখানে একটা জিনিস, যেহেতু ক্যালকুলেটর ছিল না, এই জন্য এই অ্যাডমিশনের সময় এই ম্যাথ আসলে এসআই এককে আসে। যেমন এখানে দেখো পি এ দেওয়া আছে, মানে এটা এসআই একক। এখানে এম কিউ লেখা আছে, মানে এসআই এককে ওরা মান চাইছে। এসআই এককে যখন হয় তখন এই প্রশ্নে এই যে আর এর ভ্যালু বা টি এর ভ্যালুটা এসআই এককে বসাইতে হয়। যেমন এই ক্ষেত্রে আমরা আর এর ভ্যালু আর টি এর ভ্যালু এসআই এককে বসাবো। কিন্তু এইচএসসি লেভেলে যখন হবে, তোমাদের এইচএসসি লেভেলে এই ক্ষেত্রে লিটার অ্যাটমোস্ফিয়ার একক বসাতে হয়। এইচএসসি লেভেলে তোমাদের হাতে ক্যালকুলেটর থাকে বলে এইচএসসি তে এটা লিটার অ্যাটমোস্ফিয়ার এককে বসাতে হয়। যেমন এখানে আর এর মান তুমি বসাবা কত, 0.0821, 0.0821 লিটার অ্যাটমোস্ফিয়ার পার কেলভিন পার মোল। আর কেপিকেসি কি অবশ্যই কোন এককে থাকে? এই কেপিকেসি অ্যাটমোস্ফিয়ার এককে থাকে। কিন্তু অ্যাডমিশনের সময় থাকে কি, যেহেতু হাতে ক্যালকুলেটর দেয় না, এই ম্যাথ হলো ক্যালকুলেটর ছাড়া যদি করতে হয়। দেখো 0.0821, এটা মাত্র তুমি ক্যালকুলেটর দিয়েই কেবল পসিবল, ঠিক আছে? তাছাড়া কিন্তু 0.08 দিয়ে তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না। এই জন্য টিচাররা, অ্যাডমিশনের টিচাররা স্মার্ট, ওরা জানে যে এদের হাতে ক্যালকুলেটর নাই। এই জন্য তারা আগে থেকে বলে দিছে যে প্যাসকেল মানে এসআই এককে করো। এখানে এমকিউ লিখে দিছে, তার মানে বলে দিছে এটা এসআই এককে করো। তো যদি এই ম্যাথটা আমরা এসআই এককে করি, দেখো কি আসে। তাহলে এই বিক্রিয়ার ডেলেনটা আগে নির্ণয় করে ফেলি। উৎপাদের মোল সংখ্যা, এখানে ডেলেন নির্ণয় যদি করো, এই জায়গায় লিখি ডেলেন। উৎপাদের মোল সংখ্যা হলো 2, বিক্রিয়কের মোল সংখ্যা হলো 1, 2 থেকে একবার দিলে 1। তাহলে এই বিক্রিয়ার কেপি কেসি এর সম্পর্ক, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার 1। তো 1 তো আর দেওয়া লাগে না, আমি 1টা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, কেপি ইকুয়াল টু কেসি আমার বের করতে বলছে হলো কেসি। কেসি সমান তাহলে কি লিখতে পারি? কেপি ভাগ হলো 8টি। তাহলে কেপির ভ্যালু ওরা দিয়ে দিছে 8.314 ইন্টু 10 এর স্কোয়ার, মানে 100। 10 এর স্কোয়ার। কেসি আর এর মান কত? আমাকে বলে দিচ্ছে যে এটা হলো এসআই একক। তাহলে এসআই এককে আমি 0.0821 বসাবো না, আমি অবশ্যই 8.314 বসাবো। 8.314 এসআই এককে মান 8.314। আর টি এর মানটা দেখো ওরা বলে দিছে 27 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে যদি নি 27 প্লাস 273 মানে হলো 300। তাহলে 8.314, 8.314 কাটে, দেখছো? ওই যে এরা কাটাকাটি করার জন্য ওই মানটাই ওইভাবে দিছে। তাহলে 10 এর স্কোয়ার মানে উপরে 100, নিচে হলো 300। তাহলে এই 100 100 কাটে, 1/3 হলো আমার অ্যান্সার। তাহলে অ্যাডমিশনের সময় অবশ্যই মনে রাখবা যে অ্যাডমিশনের সময় এটা বেসিক্যালি কি এ লিখে দেয়, তার মানে তোমাকে এসএ এককে করতে বলছে। আর একাডেমিক লেভেল মানে এইচএসসি লেভেলে তোমার ওইরকম কোনো ভ্যালু ফ্যালু ওইভাবে না, তোমার সবসময় লিটার অ্যাটমোস্ফিয়ার দিয়ে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। যেমন আমি আর একটা ম্যাথ একটু দেখাই দিই যে তোমাদের একাডেমিক লেভেলে কেমন থাকতে পারে। এইচএসসি লেভেলে যদি দেয়, তোমার হাতে ক্যালকুলেটর থাকবে, বলবে এরকম যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2a প্লাস 3b
সমান সি, বিক্রিয়ার কেপি সমান 1.03 ইন্টু 10⁻⁻5। এখানে অ্যাটমোস্ফিয়ার লিখে দিছে, বা কোন একক নাই, কোন এককই নাই, কেপি কেসি কোন একক তারা দিবে না সচরাচর। হলে কেসি কত, এর কেসি কত? এখন খেয়াল করে দেখো, এখানে সচরাচর কোনো এককই দেয়া থাকবে না। 20°C এরকম লেখা আছে, মাস্ট বি, তোমাকে অবশ্যই বলে দিছে যে লিটার অ্যাটমোস্ফিয়ারে করতে হবে। বাধ্য করে নাই তোমাকে, যেখানে এই জায়গায় যদি অ্যাটমোস্ফিয়ার লেভেল থাকতো তাহলে তুমি তাও বুঝে ফেলতে পার যে এটা লিটার অ্যাটমোস্ফিয়ার যেতে দিছে, কিন্তু এইচএসসি লেভেল এখানে কোনো একক লেখা থাকে না। আর কোনো একক লেখা থাকে না মানে অটোমেটিক্যালি বুঝে নিবা লিটার অ্যাটমোস্ফিয়ার একক দিয়ে করতে বলছে। আর একাডেমিক লেভেল ছাড়া অ্যাডমিশন লেভেলে যখনই যাবা তখনই এখানে তোমাকে ফোর্স করবে। ফোর্স করবে কি, যে অ্যাটমোস্ফিয়ার নাকি প্যাসকেল ওরা বলে দিবে। যদি প্যাসকেল বলে দেয় তাহলে তখন এটাকে কোন এককে নিয়ে যেতে হবে, অবশ্যই এসে একক করতে হবে। আর যদি অ্যাটমোস্ফিয়ার থাকে লিটার অ্যাটমোস্ফিয়ার একক। তাহলে এক্ষেত্রে তোমার যদি এইচএসসি লেভেলের ম্যাথ হয় এটা, তাহলে আমি এই নিয়মে করব। অর্থাৎ এই বিক্রিয়ার ডেলেনটা আগে দেখে নি কত, উৎপাদের মোল সংখ্যা 1, বিক্রিয়কের মোল সংখ্যা 1+3, মানে 2+3, তাহলে কত আসে -4। তাহলে কেপি সমান কেসি, কেপি সমান কেসি 8t⁻⁻4। দেখো ক্যালকুলেটর ছাড়া কখনোই পসিবল হবে না। তাহলে কেসি সমান, আর একটু মান বসাই দিই একবারে। কেপি এর ভ্যালু কত, 1.03 ইন্টু 10⁻⁻5। তোমার হাতে ক্যালকুলেটর থাকবে, সুতরাং টেনশন করার কিছু নাই। আর এর মানটা কোন এককে নিব, 0.0821। আচ্ছা, টি এর মানটা 220°C, তাহলে 293 টু দি পাওয়ার -4। এখান থেকে কেসি বের করতে হবে, ক্যালকুলেটর ছাড়া দেখো এটা কখনোই পসিবল হবে না। এই হলো কথা, যে এইচএসসি লেভেলে থাকলে সচরাচর এই নিয়মে হবে। আর অ্যাডমিশন লেভেলে হলে তোমাকে ফোর্স করবে এসএ এককে যাওয়ার জন্য। আচ্ছা, বাকি যে ম্যাথ গুলো থাকবে এখান থেকে, ধরো বিক্রিয়া ক্ষেত্রে PCl5 এর ক্ষেত্রে বিয়োজন মাত্রা দেয়া, এই ম্যাথটা হলো কি, বিয়োজন মাত্রা দেয়া থাকে, বিয়োজন মাত্রা আলফা দেয়া থাকে, আলফা দেয়া, কেপি বের করতে বলে। দুইটা বিক্রিয়ার কেপি মুখস্থ রাখতে হয়। যেমন এই PCl5 এর বিয়োজন যদি বলে, মানে এই বিক্রিয়ার যদি বলে, তাহলে এই বিক্রিয়ার কেপিটা মুখস্থ, একদম ঢাড়া মুখস্থ, আলফা স্কোয়ার 1 - আলফা স্কোয়ার ইন্টু পি। আর যদি এই বিক্রিয়াটা বলে, এই বিক্রিয়ার কেপিটাও মুখস্থ, 4 আলফা স্কোয়ার 1 - আলফা স্কোয়ার ইন্টু পি। কিভাবে মনে রাখা যায়? এখানে 4 4 আছে না, N2O4, মনে রাখবে এখানে 4 আসবে। আর PCl5-এ 4টা থাকবে না। তো এইটা দিয়ে দুইটা ম্যাথ আসে সরাসরি, অ্যাডমিশনে দেয় না, কারণ অ্যাডমিশনে ক্যালকুলেটর থাকে না। এই জন্য এই ম্যাথ অ্যাডমিশনে আসে না। তাহলে এখানে একটা এমসিকিউ আমি তৈরি করে দেখাচ্ছি। ধরো এরকম বললো, উম PCl5 এর 20°C ও 1.5 ATM চাপে PCl5 এর 15% বিয়োজিত হলে, বা 85% দিকে, 85% বিয়োজিত হলে সাম্য ধ্রুবক কত, বা কেসি কত? সাম্য ধ্রুবক কেপি কত? খেয়াল করো, এক্ষেত্রে সরাসরি কেপি এর ভ্যালু দেয়া থাকে। এই যে, এই সরি, আলফার ভ্যালু দেয়া থাকে, এই যে আলফা বিয়োজন মাত্রা আলফাটা দেয়া থাকে। 85% তোমার আলফা বলে দেয়া আছে। তাহলে আলফা সমান আমি লিখতে পারি কি, 85%। 85% মানে 85 ভাগ হলো 100, মানে 0.85। আলফার মানটা যদি এখানে বসায় দাও, PCl5 এর বিয়োজন বলছে যেহেতু, এই যে এখানে যদি মান বসায় দাও অ্যান্সার চলে আসবে। তাহলে ক্যালকুলেটর হাতে আছে, কোনো সমস্যা নাই, তোমার হাতে ক্যালকুলেটর থাকবে এইচএসসি পরীক্ষার সময়। এই কারণে অ্যাডমিশন লেভেলে এটা দেয় না, ক্যালকুলেটর থাকে না বলে।
আলফার মান বসাও, পি এর মানটাও বলে দিছি 1.5 এটিএম। তাহলে আলফার মান বসাই দিই 0.85 এর স্কোয়ার, 1 - 0.85 এর স্কোয়ার। আর পি এর মানটা কত? 1.5 এটিএম। যেটা আসবে সেটা হলো অ্যান্সার। এই হলো ওয়ান মাইনাস আছে কিন্তু এখানে, এই যে 1 - আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার 1 - আলফা স্কোয়ার। তো এই গেল হলো এই চ্যাপ্টারের ম্যাথ। আর এর বাইরে আমরা এই চ্যাপ্টারের সিকিউ ক্লাসে আরো কিছু ম্যাথ করবো, তাহলে এ ধরনের ম্যাথ যদি আসে ওই সিকিউ ম্যাথ থেকে কি করে ফেলতে পারবো। তাহলে দ্যাটস অল। এই চ্যাপ্টারের এমসিকিউ ক্লাস শেষ, সিকিউ ক্লাস দুইটা হবে। আর তাহলে আশা করা যায় এই চ্যাপ্টার থেকে যে 2 সেট সিকিউ আসবে, এমসিকিউ আসবে মিনিমাম 5 থেকে 6টা, সবগুলো অ্যান্সার দিতে পারবো আশা করি। ওকে, আল্লাহ হাফেজ। আমাদের নেক্সট ক্লাস এমসিকিউ ক্লাস এই চ্যাপ্টারের উপরে, সেখানে দেখা হবে।